আর সেই সাথে যদি আপনি চান যে আপনি আমাদের সাথে ফেসবুকে জয়েন করবেন, তাহলে আমাদের ফেসবুকের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/radio.ফুর্তি। আর আরো আমার একটা পেজ রয়েছে www.facebook.com/bhutfm.russell। সো যারা বিভিন্ন অন্যান্য পেজে এখনো আছেন, অবস্থান করছেন, তাদেরকে সবিনয় অনুরোধ করব যে আপনারা এই পেজটিতে চলে আসুন, কারণ এখানেই আপনারা সঠিক ইনফরমেশন তো পাবেনই, এবং আপনারা আরো বেশি আপনাদের সমস্ত কিছু জমজমাট হয়ে উঠবে। সো এখন কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় চলে যাব। আমি আজকে এই ভূত এফএমের এই এপিসোডটি শুরু করতে চাই একটু অন্যভাবে। আপনারা যারা শুনছেন, কেউ হয়তো গাড়ি থেকে শুনছেন, কেউ হয়তো বাসায় বসে শুনছেন, কেউ হয়তো শুয়ে শুনছেন, কেউ হয়তো বন্ধুদের নিয়ে শুনছেন। আপনাদের চারপাশে হাত বাড়িয়ে দেখুন যে কোনো একটা পাশে হয়তো খালি কিছু জায়গা আছে, মানে ফাঁকা জায়গা পড়ে আছে, তাই না? ফাঁকা জায়গা আছে, এবং আপনি যেখানে শুয়ে আছেন বিছানার একটা পাশ হয়তো ফাঁকা, আপনি যেখানে বসে আছেন পাশের চেয়ারটা বা পাশের জায়গাটা হয়তো ফাঁকা, আপনি যখন গাড়িতে আছেন আপনার পাশের সিটটা হয়তো ফাঁকা নাও থাকতে পারে, কিন্তু কোনো একটা ফাঁকা স্পেস আছে। সেই স্পেসে আপনি এখনই জাস্ট হাতটা বাড়িয়ে দিন। কি কেউ আছে? না থাকাটাই স্বাভাবিক, এবং হয়তো কেউই কোনো কিছু অনুভব করেননি, পাশে হয়তো কেউই ছিল না। বাট এরকম ঘটনাও ঘটে। চলে যাচ্ছে আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, এবং আপনি কোথা থেকে এসেছেন একটু প্লিজ বলবেন আমাদেরকে। থ্যাংক ইউ ভাইয়া। আমার নাম হচ্ছে নিলয়। আমি কলাবাগান থেকে এসেছি। আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে পড়ছি। আচ্ছা, রিসেন্টলি আপনার সাথে একটা ঘটনা ঘটেছে। আপনার কাছে আমি একটু আপনার ওই রিক্সার ঘটনাটা শুনি। আচ্ছা, তো প্রথমে আমি নর্মালি আমার ফ্রেন্ড সার্কেলদের সাথে আড্ডা দিই হচ্ছে ধানমন্ডি ৫ নাম্বারের দিকে। তো সেদিন অ্যাজ ইউজুয়াল আড্ডা দেওয়ার পরে আমি যখন বাসার দিকে ফিরবো, তো মোটামুটি রাত 10:30 11:30 বাজে। তো আমি আসবো, তো ৪ নাম্বার খেলার একটা মাঠ আছে। তো মোটামুটি ওইখানকার সোসাইটি যারা আছে ওইখানে সবাই খেলাধুলা করে। তো মাঠের কর্নারে একটা রিক্সা পাই। তো রিক্সায় আমি উঠি। নর্মালি আমার অভ্যাস যে রিক্সার ডান সাইডটাতে বসা, রিক্সায় উঠে। তো সেদিন অ্যাজ ইউজুয়াল আমি রিক্সায় উঠি, বাট আমি বাম পাশ থেকে উঠি। তো রিক্সাটা কিছু দূর যাওয়ার পরে, তো আমি যখন বাম পাশ থেকে ডান পাশের দিকে যাব, তখন আমার খেয়াল আসে যে আমি বাম পাশে বসে আছি। তো যখন ডান দিকে যেতে চাই, তখন আমার কাছে ফিল হয় যে কিছু একটা আমার পাশে বসে আছে। এটা ইদার মানে মানুষের একটা হয়তো বা কোনো একটা কিছু, বাট আমি যেতে পারছি না যে একটা মানুষ বসে আছে, যার কারণে আমি মানে ডান শেষ করতে পারছেন না। পারছি না। তো যতবারই আমি ডান পাশে সরতে যাই, ততবারই আমার ফিল হয় যে লাইক টিভি বন্ধ থাকলে বা কিছু অফ থাকলে, টিভিটা অফ থাকলে আমরা যদি পাশ দিয়ে যাই, আমাদের গায়ের পশম বা লোম যেটা বলি, এটা এরকম শক্তের মতো লাগে গায়ে। তো যতবারই আমি ডান পাশে যেতে যাচ্ছি, ততবারই আমার গায়ে এরকম একটা কাটার মতো লাগতেছে। তো সাথে সাথে আমি মানে জিনিসটা যখনই ফিল করি তখনই আমি ভয় পেয়ে যাই। তো আমি কলাবাগান বাস স্ট্যান্ড পর্যন্ত আসা পর্যন্ত আমি টোটাল জিনিসটা ফিল করতে থাকি। মানে ভয় আমি কাউকে বলতেও পারতেছিলাম না, যে রিক্সা চালক ছিল তাকেও কিছু বলতে পারি না। যার কারণে মানে টোটাল জিনিসটা আমার ভিতরেই থাকে, আমি কাউকে কিছু বলি নাই। তো যখন একটু মানুষজন যে জায়গাটাতে মানুষজন ছিল, সেই জায়গা পর্যন্ত যখন আমি আসি, তখন আর জিনিসটা আমি ফিল করি না। তো রিক্সাটাকে আমি রাস্তার অপোজিট বাম পাশে রেখেই আমি রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে ক্রস করে রাস্তার ওপারে চলে যাই। চলে যাওয়ার পরে সেদিনের মতো মানে ওরকম তেমন একটা ভয় পাইনি। এইটা ছিল হচ্ছে রিক্সার ঘটনা। আর এরপরে এবং আপনি পুরোপুরি ফিল করতে পারছিলেন যে আপনার পাশে সত্যিই কেউ বসে আছে, এবং আপনি অনুভব করতে পারছেন বসে আছে কিনা সেটা জানি না, বাট কিছু একটা আছে পাশে, যার কারণে আমি যেতে পারছি না ওই পাশটাতে, সাইডটাতে সরতে পারছি না, যে আমি যে ওখানে গিয়ে বসবো বা সরে বসবো সেটা আমি করতে পারছিলাম না। আচ্ছা, ওকে। সো এছাড়া আর কি ঘটনা আছে আপনার কাছে একটু শুনি, জাস্ট আর একটা ঘটনা আমরা যাই। হ্যাঁ, তো এরপরে যেটা হয় তার 4-5 দিন পরে, তো আমি ল্যাপটপে মুভি দেখতেছি, আমার বাসায় পুরো লাইট টাইট বন্ধ। আমি নর্মালি এই টাইপের জিনিস তখন এতটা বিলিভ করি না বা এতটা ভয় পাই না। তো ল্যাপটপে মুভি দেখতে লাইটটা যেহেতু অফ, তো হঠাৎ করে আমি ফিল করি যে আমার ল্যাপটপটার অপোজিট সাইডে মানে পায়ের ওই পাশে যে কোনো একটা লোক বা কিছু একটা দাঁড়িয়ে আছে, যে পাঞ্জাবি বা কাপড় টাপড় কিছু এরকম বাতাসে যদি উড়ে যায়, যেরকম একটা জিনিস দেখা যায়, ওরকম আমি কিছু একটা মনে করলাম, অন্ধকারে কোনো একটা কাপড় এরকম উঠে গেল বাতাসে। তো জিনিসটা যখনই আমি ফিল করি, তখন আমি তাকায় দেখি যে না, কিছু নাই। তো তখন ফিল হয় যে না, এটা মনে হয় হয়তো বা মানে আমার চোখের কোনো ভুল, বা অনেকক্ষণ ল্যাপটপের দিকে তাকায় থাকার কারণে এরকম হতে পারে। তো তার কিছুক্ষণ পরে আবারও ওই দিন আমি এরকম দেখি, ওই দিন 2-3 বার এরকম আমার ফিল হয়, বাট আমি ওটা মানে কোনো নোটিসে না নিয়ে আমি নর্মাল শুয়ে দেখি, মুভি টুভি দেখে তো ঘুমাই টুমাই পড়ি। তার 2-3 দিন বা 3-4 দিন পরে
হঠাৎ করে মানে আমি আমার রুম থেকে উঠে আমি মুভি টুভি দেখা শেষ, এখন আমি একটু ওয়াশরুমের দিকে যাব। তো যখন ওয়াশরুমের দিকে যাব, তো আমি আগে বলি যে আমার রুমের যে জানলা, সেই জানালাগুলোর এখানে তো মোটামুটি একটা স্ল্যাপের মতো একটা জিনিসপত্র রাখা যায়, এরকম একটা তাকের মতো করা। মানে জানলাটার ওইখানে একটু জায়গা আছে, ওখানে একটা নর্মাল বই টই কিছু একটা রাখা যাবে, এরকম একটা পুরাতন দিনের বিল্ডিং যেরকম বানানো হয় আর কি। তো আমি যখন যাইতে থাকি, তখন হঠাৎ করে আমি খেয়াল করি যে সেই হাতের বাম পাশে যে আমার জানলাটা, হুম। সেই জানলার উপর একটা মানে ছোট একদম 7-8 বছরের একটা 6-7 বছরের একটা বাচ্চা যদি বসে থাকে, ঠিক যেরকম একটা ফিগার আসবে, সেরকম একটা ফিগার ওটার উপরে বসে আছে। আচ্ছা, ফিগারটা কেমন ছিল? আপনার কাছে কি মনে হয় যে ফিগারটা একটু শ্যাডোর মতো বা ট্রান্সপারেন্ট ছিল নাকি একদম পুরো মানুষের মতো? একদম অত ট্রান্সপারেন্ট, হালকা একটা ট্রান্সপারেন্ট, পুরো সাইডটা যেটা, সাইড গুলো যেগুলো, এগুলা ওরকম না। আর এটা তো জাস্ট একটা চোখের পলকের মতো, হুম। অতটা নোটিস করার আগে। বাট এতটুকু আমি নোটিস করতে পারি যে যে পা গুলা ছিল এবং পেটের যে সাইডটা, আমি ফেসটা অতটা ক্লিয়ারলি না দেখলেও পা এবং পেটের যে সাইডটা আমি দেখি, সেই জায়গাটা ছোট ছোট ফোস্কার মতো পড়া ছিল, যেমন পক্স উঠলে যেরকম দেখি। আচ্ছা 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 আচ্ছা। পক্সেরটা ছোট ছোট থাকে, ওটা একটু বড় বড় ছিল, and Okay. পুরো বডিটা কালো ছিল। হুম হুম। তো বসে বসে পিচিটা পা নাড়াচ্ছে। আচ্ছা। তো এইটা দেখার পর আমি লাইক অনেক বেশি ভয় পেয়ে যাই। আমি দৌড়ায় যাইতে গিয়ে আমি মানে দরজার মধ্যে অনেক জোরে ধাক্কা খাই। যেহেতু আমি দরজাটা খুলি নাই, মানে এখনো দরজাটা লক করা, তো বাড়ি খেয়ে আমি পড়ে যাই। তো সাউন্ড শুনে আমার মা চলে আসে। তো মাকে বলার পরে মা অ্যাকচুয়ালি বিশ্বাস করে না জিনিসটা, এন্ড ওইভাবে ওই দিনটা চলে যায়। তার কিছুদিন পরে আমি মানে আমার রুম থেকে বেরো ওয়াশরুমের দিকে আবারও যাব, মানে ঘুমাইতে যাবো তার কিছুক্ষণ আগে। তো আমার যে বাসায় যে লোক, যে ছেলেটা থাকতো বা কাজ করে দিত আমার বাসায়, হেল্প করতো আমার মাকে, তো ও বয়স অনেক ছোট। তো দেখা গেছে ও ঘুমাচ্ছে, তো আমি ওয়াশরুমে যাওয়ার আগে জাস্ট ওর রুমের দরজাটা খুললাম, আমি দেখতেছি যে ও ঘুমায় আছে ঠিক ওর মাথার উপরে। একটা মানুষ মাটিতে শুয়ে আছে, একটা কেউ দাঁড়ায় ওর মাথাটার দিকে যদি নিচু হয়ে তাকিয়ে থাকে, ওইভাবে ওই পিচ্চিটাই দাঁড়ায় আছে এবং ওই ছেলেটার দিকে এরকম নিচু হয়ে তাকায় আছে। তো এটা দেখার সাথে সাথে মানে আমি যে এর আগে দেখছি, তখন তো আমি আমার মাকে দেখাইতে পারিনি। আমি চাইছিলাম যে ওই মুহূর্তে আমি আমার মাকে দেখাবো। তো এই জন্য আমি জোরে মানে চিৎকার মানে দিতেও পারিনি, জাস্ট আম্মু বলার আটা বলছি। সাথে সাথে দেখলাম যে জিনিসটা এরকম বাতাসের মতো একটা স্পিডে সুইং করে চলে গেল, চলে একদম স্ট্রেটলি এবং আমার। এটা আপনারা দুজনে দেখেছেন? না না, এটা আমি একা, ও পিচ্চিটা তো ঘুমাচ্ছে, আম্মু হুম। এখনো আসেনি। তো জাস্ট আমাদের বাসার অপোজিটেই হচ্ছে আরেকটা বাসা, ওই বাসাটা মানে দোতলা, ওর সামনে গাছপালা আছে, 2-3টা নারকেল গাছ আছে। তো দেখলাম জিনিসটা একদম স্ট্রেটলি বাতাসের মতো উড়ে গিয়ে ওই নারকেল গাছটার একদম যে উপরের যে পাতাটা ছিল, সে পাতাটা ধরে একদম সোজা স্ট্রেটলি নিচে নামতেছে, আবার উপরের দিকে উঠতেছে, এন্ড সাউন্ড হচ্ছে পাতাটা যে নিচে নামতেছে। তো এইটা দেখার সাথে সাথে আমি জোরে চিৎকার করি যে আম্মু এদিকে আসো। তো আম্মু আসার সাথে সাথে যখন আমি সামনের দিকে তাকাই, তখন আর জিনিসটা ছিল না, এন্ড ওই মুহূর্তে ওই জিনিসটা ফেড হয়ে যায়। তো এইভাবে অনেক ছোট ছোট অনেক ঘটনা ঘটে রুমের ভিতরে। প্রায় আমি বুঝি যে না, মানে একটা জায়গায় যদি পুরো স্তব্ধ থাকে, পুরো কেউ সাউন্ড টাউন নাই কোনো, বাট আমি প্রায় ফিল করতাম যে কিছু একটা আমাকে দেখতেছে বা কিছু একটা আমার আশেপাশে আছে। আমার বাসা আর আমার পাশের বাসাটার ভিতরে একটা ছোট্ট একটা গ্যাপ আছে, and আমার রুমের ঠিক পাশেই হচ্ছে একটা ওই বিল্ডিং এর একটা বাথরুম। তো দেখা গেছে যে জিনিসটা হয়, আমি প্রায় সময় রাত্রেবেলা সাউন্ড পাই যে কিছু একটা আমার বাসা 5 তলার উপরে, যে নিচে এই দুই বিল্ডিং এর মাঝখানে যে জিনিস টুকটাক ময়লা, কাগজ টাগজ, পলিথিন টলিথিন ফেললে তো অনেক জিনিসপত্র থাকে বিল্ডিং এর মাঝখানে, যেখানে যায় না কেউ। আমি 5 তলায় বসে সাউন্ড পাই যে না, আমি ফিল হয় যে আমি নিচ তলায়, and আমার এই পাশ দিয়ে কোনো একজন মানুষ হাঁটতেছে, বিড় 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 করে সাউন্ড, কথা বলতেছে। আর আমাদের অনেকেরই এই জিনিসটা একটা সমস্যা আছে যে আমরা রাতের বেলা দাঁত কামড় দিই, দাঁত কামড়ালে এক ধরনের একটা উইয়ার্ড রকম একটা সাউন্ড হয়। বাট আমি জিনিসটা কন্টিনিউয়াসলি ফিল করতাম যে এই 5 তলার উপরের থেকে আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে এই দুই বিল্ডিং এর মাঝখানে যে চিপা জায়গাটা, এই চিপা জায়গাটাতে কেউ হাঁটে, and বিড় 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 করে কি যেন বলে। আর মাঝে মধ্যে যখন মানে চুপচাপ হয়ে যায়, তখন সাউন্ড পাই যে দাঁত কিরমির 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 করে। মানে এটা দাঁতে আমি এভাবে বুঝাইতে পারবো না, মানে একদম দাঁত জোরে জোরে কিটমিট কিটমিট করলে যে হাড্ডি খাওয়ার যে সাউন্ডটা, আমরা বলি, মানে কাছাকাছি ওরকম কিছু? ওরকম একটা কিছু। ওকে তো ওকে এই জিনিসগুলো আর কি নর্মালি হয়। ওকে, আমি আপনার কাছে আবারও একটু পরে আসছি। তার মধ্যে আমরা আরো একটা ঘটনা শুনে আসবো আমাদের আরো একজন অতিথি আছেন তার কাছ থেকে। এবং এর মাঝখানে আমি কিছু SMS এবং কিছু ফেসবুকে কমেন্ট পড়তে চাই। আপনারা অনেকেই লিখেছেন, যে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ফেসবুকে লিখেছেন যে ভূতের গল্প শুনতে ভালো লাগে রাসেল ভাই। এটা তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন, আমি ঠিক জানি না এটা দিয়ে আপনি কি মিন করেছেন। একা বসে ভূতের গান শুনছেন, নিকোষ, না,
নিকোলাস নিকোলাস ঘাগরা। ওকে, আমাদেরকে মাহবুব আলম লিখেছেন আজকে ভূত এফএম খুব ভালো হয়, ফেসবুকের কমেন্ট পড়ছি কিন্তু। নীরব মানমুন আমাদের লিখেছেন ভূত এফএম অসম আমাদেরকে। এছাড়াও অতুল সরকার লিখেছেন এবং তিনি বলেছেন যে আজকের ওয়েদারটা ঠান্ডা হলেও ভূত এফএম ইজ ভেরি হট। ওকে, আমাদেরকে এছাড়াও আরো অনেকেই এখানে কিন্তু কমেন্ট করেছেন এবং ঠিক একইভাবে আমি দেখতে পাচ্ছি যে আমার যে পেজটা রয়েছে সেখানে অনেকে কমেন্ট করছেন এবং আমি মনে করি যে আপনারা আমাদের সাথে আজকে যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো অনেক এনজয় করবেন এবং আপনি চিন্তা করে দেখুন যে আপনার বাসায় সত্যি যদি এরকম কোনো ঘটনা ঘটে, সত্যি যদি আপনার বাসায় যদি দেখেন যে আপনি অনুভব করতে পারেন যে আপনার রুমের মধ্যে কেউ আছে, আপনার সাথে কেউ মানে আপনাকে সবসময় দেখছে, তাহলে কেমন লাগে? আসলে অনেক ভয় লাগার কথা। আচ্ছা, আমাদেরকে অর্থহীন বোরহান উদ্দিন লিখেছেন ভয় পাওয়া শুরু হলো। আমাদেরকে আশিকুর রহমান শিপন লিখেছেন যে আমাকে লিখেছেন রাসেল ভাই রক্স না, আসলে ভূত এফএম সবার চাইতে বড়, এটা একটু বুঝতে হবে। রাজীব আমাদের বাগেরহাট থেকে এসএমএস করেছেন। এছাড়াও উজ্জ্বল আমাদেরকে এসএমএস করেছেন নরসিংদী থেকে। মুন খান আমাদের বলছেন হাউ আর ইউ রাসেল ভাই, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালো বলে। নোমান ময়মনসিংহ থেকে লিখছেন থ্যাংক ইউ ভূত এফএম এবং অল মেম্বার্সদেরকে তিনি, আমাদের যে যত মেম্বার্স রয়েছেন সবাইকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। হিমেল পান্ডে আমাদেরকে এসএমএস করেছেন নড্ডা থেকে। এছাড়াও অর্পণ আমাদের এসএমএস করেছেন, তিনিও ভয় পাচ্ছেন লিখেছেন। ইলিয়াস আমাদের মুক্তাগাছা থেকে এসএমএস করেছেন, কালকে টেস্ট এক্সাম তার, এই মুহূর্তে তিনি ভূত এফএম শুনছেন। প্রিন্সেস আমাদেরকে বান্দরবন থেকে এসএমএস করেছেন, ফার্স্ট স্টোরিটা অনেক তার কাছে ভয়ঙ্কর লেগেছে। আমি আপনাদেরকে আরো একটা গল্পের সাথে, আরো একটা ঘটনার সাথে পরিচয় করিয়ে দিই। আপনি আপনার বাসায় যেই আয়নাটা প্রতিদিন ব্যবহার করছেন, যে আয়নার সামনে দাঁড়ালে আপনার প্রতিবিম্ব ভেসে ওঠে, দাঁড়ালে আপনি দেখতে পারেন আপনাকে কেমন লাগছে, আপনার চুল ঠিক আছে কিনা, আপনার জামাটা ঠিক আছে কিনা, নিজেকে সাজাতে যে আয়নার সামনে প্রতিদিন দাঁড়ান, হঠাৎ করে একদিন সেই আয়নার সামনে দাঁড়ালেন আর দেখলেন আয়নায় কিছু দেখা যাচ্ছে না, কেমন লাগবে? হ্যাঁ, এরকম ঘটনা ঘটে এবং সেই ঘটনাই আমরা শুনবো আমাদের আমাদের পরবর্তী অতিথির কাছ থেকে। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন? হ্যালো রাসেল ভাই, আমি আন্দালিব মোহাম্মদপুর থেকে এসেছি। আচ্ছা আন্দালিব, আপনার ঘটনাটা খুবই অদ্ভুত টাইপের। আমি শুরুতেই বলি যে ইটস ভেরি হার্ড টু বিলিভ যে আপনি বলবেন এবং দ্যাটস ওয়াই আপনার আসার কথা ছিল না। আপনি বলেছিলেন যে আপনার যে ঘটনাটা আছে আমরা সেটা পড়ে শোনাবো, রাইট? জি। পরে আমি আপনাকে অনেক রিকোয়েস্ট করে এখানে নিয়ে এসেছি বিকজ ইটস ভেরি হার্ড টু বিলিভ এবং এই স্টোরিটা একটু অন্যরকম। বাট আপনি বলছিলেন যে এটার জন্যই অনেকে যাদের সাথে এই ঘটনাটা ঘটেছে তারাও শেয়ার করতে দিতে রাজি হয় না বা চায় না, জি, কারণ যে কেউ এই ঘটনাটা শুনে হয়তো বিশ্বাসও করতে চায় না। ভেরি হার্ড টু বিলিভ। রাইট, সো চলুন আমরা স্টোরিতে যাই। ঘটনাটা আমার ফ্রেন্ডের জীবনের একটা ঘটনা, যেটা আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে শোনার পরে, আমি আমার ফ্রেন্ডের মা আন্টির কাছ থেকে এটা শোনার পরে আমি এখানটা শেয়ার করছি। তো ঘটনাটা এমন যে আমার অনেক অনেক আগের ঘটনা। তখন আমার ফ্রেন্ডের বাবা, তার দাদু, দিদা, তারা সবাই গ্রামে থাকতেন তখন। তো একদিন এমন হয় যে আমার ফ্রেন্ডের দিদা তখন একদিন রাতে স্বপ্ন দেখে যে তাকে স্বপ্নের মধ্যে কেউ বলছে যে তোর মেয়েকে তো আমি নিয়ে যাব, তোর মেয়েকে তো আমি নিয়ে যাব। তো এমন ভাবে 2 দিন দেখার পরে আমার ফ্রেন্ডের দিদা তেমন একটা গুরুত্ব না দিয়ে সে আমার ফ্রেন্ডের দাদুকে এই ঘটনাটা বলে। আমার ফ্রেন্ডের দাদু খুব একটা বিষয়টা পাত্তা দিলেন না, কিন্তু এভাবে 2 দিন 3 দিন যাওয়ার পরে আমার ফ্রেন্ডের দিদা আবার স্বপ্নে দেখলেন যে কেউ তাকে বলছে যে তোর মেয়েকে তো আমি নিয়ে যাব, তুই রাখতে পারবি না, তোর মেয়েকে তো আমি নিয়ে যাব। তো এই ঘটনাটা যখন সে আমার ফ্রেন্ডের দাদুর সাথে আবার শেয়ার করে, তখন একটু সিরিয়াস মনে করে আমার ফ্রেন্ডের দাদু ওই এলাকার যে হুজুর থাকে তাকে নিয়ে আসেন বাসায়। তো হুজুর বাসায় আসার পরে কোনো কিছু ডিটেলস না বলে সে চলে যায়। তো এই ঘটনার 2-3 দিন পরে একদিন ওই দিন রাতে আবার ফ্রেন্ডের দিদা রাতে স্বপ্ন দেখেন যে স্বপ্নে কেউ বলছে তোর মেয়েকে তো আমি নিয়ে যাব, খুব শীঘ্রই নিয়ে যাব, তুই রাখতে পারবি না। তো এই ঘটনার পর থেকে আমার ফ্রেন্ডের দিদা করতো কি, তার মেয়েকে, তার মানে আমার ফ্রেন্ডের ফুপিকে তার আঁচলের সাথে বেঁধে রাতে তারপর ঘুমোতেন। তো এইভাবে 2 দিন যাওয়ার পর একদিন রাতে ঘুমানোর পর সকালবেলা উঠে দেখেন যে তার মেয়ে নেই এবং আঁচলের বাঁধনটা খোলা। তো এই ঘটনার পরে মোটামুটি গ্রামে এবং বাসায় একটা হুলস্থুল পড়ে যায়। ওই গ্রামে এবং আশেপাশে সমস্ত গ্রামে তখন খোঁজ করা হয়, কিন্তু তার মেয়েকে পাওয়া যায় না। তো এভাবে প্রায় 2 বছর 2.5 বছর কেটে যায়। 2.5 বছর পরে
আমরা যতদূর জানি যে গ্রামে যে বাসাগুলো থাকে, ছোট্ট একটা ঘর থাকে যেখানটায় সমস্ত ফ্যামিলি মেম্বার থাকে, পাশে ছোট্ট একটা রান্নাঘর থাকে। তো ওরকম একটা রান্নাঘরে আমার ফ্রেন্ডের দিদা রান্না করছিলেন। তো একদিন সকালে সে দেখতে পায় যে তার মেয়ে দূর থেকে হেঁটে আসতেছে এবং সে অনেকটা একটা হোয়াইট ওয়েডিং ড্রেস টাইপের যেরকম একটা গাউন ওরকম কিছু একটা পরে আছে এবং তাকে দেখতে অনেক সুন্দর লাগছে। তো সে তার মেয়েকে দেখে যখন কাছে যেতে চায়, জড়িয়ে ধরতে চায়, তখন তার মেয়ে বলে যে প্লিজ আমাকে জড়িয়ে ধরো না, পরে বলছি সব। তখন সে বাসার ভেতরে এসে বলে যে আমি তোমাদের বাসায় উঠতে পারবো না, আমাকে কোন রকম আজকের মধ্যে একটা থাকার জায়গা করে দাও। তো আমার ফ্রেন্ডের দাদু তখন যেহেতু গ্রামের মধ্যে মোটামুটি ক্ষমতাশীল একজন মানুষ ছিলেন, সে খুব তাড়াতাড়ি কয়েকজন লোক ডেকে বাসার মধ্যে তখন ছোট্ট একটা ঘরের ব্যবস্থা করে দেয়। তো ওই ঘরে তখন আমার ফ্রেন্ডের ফুপি উঠে। তো এরপর সে সবকিছু আসলে একটু 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 সে করে শেয়ার করা শুরু করে যে তাকে কে নিয়ে গিয়েছিল, কারা নিয়ে গিয়েছিল, এটা সে বলতে রাজি হয়নি। বাট সে এটা বলে যে তাকে নিয়ে যাওয়া হয়েছিল ব্ল্যাক ম্যাজিক করার জন্য এবং সে এই 2 বছর 2.5 বছরে অনেক কিছু শিখেছে, অনেক ব্ল্যাক ম্যাজিক শিখেছে এবং ওইখান থেকে শেখার পরে সে ওইখানে কোনো একটা ঝামেলা করে এবং কিছু একটা করে সে ওইখান থেকে চলে এসছে এবং এখানটা সে চলে আসছে। তো এবং বলেছে যে সে কারোর সাথে কোনো রুমে থাকতে পারবে না, সেই রুমেই থাকবে। তো যাই হোক, আমার ফ্রেন্ডের দাদু দিদার এই নিয়ে কোনো সমস্যা ছিল না। সে তার মেয়েকে ফিরে পেয়েছে, এইভাবেই ভালো মোটামুটি চলতে থাকে। তো ওই আমার ওই ফ্রেন্ডের ফুপির ব্যাপারে কিছু বলি যে সে যখন বাসায় আসলো, বাসায় আসার পরে তার রুমের মধ্যে সে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতো। তার রুমটা ছিল এমন যে রুমের একটা পার্টিশনে থাকার জায়গা ছিল, আর পাশের আরেকটা পার্টিশনে সে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতো। রুমের ভেতরে কি ছিল কেউ কখনো জানতেও পারেনি, বলতেও পারেনি। তো এবং তার রুমের মধ্যে এবং অনেক কিছুর রেলিক টাইপের কিছু একটা ছিল, অনেকগুলো রেলিক টাইপের আপনার বিভিন্ন এনিমেলের কঙ্কাল টাইপের কিছু একটা ছিল তার রুমের মধ্যে। তো যাই হোক, এইভাবে সে ওই বাসায় থাকতো, সবার সাথে সবকিছু মোটামুটি শেয়ারও করতো, কিন্তু বাসার এরিয়ার বাইরে কখনো যেত না। এবং আরো কিছু বলে রাখা দরকার যে তার বাসার মধ্যে সে যখন ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতো, তার রুম থেকে বিভিন্ন টাইপের এনিমেলের সাউন্ড আসতো এবং অনেক ইনস্ট্রুমেন্ট বাজালে যেরকম সাউন্ড হয় ওই সব সাউন্ড আসতো এবং ওই সাউন্ডগুলো বাসার এরিয়ার বাইরে কখনো শোনা যেত না, বাসার ভিতরে আসতে এইসব শোনা যেত। তো গ্রামের মানুষজন যখন আস্তে আস্তে জানা শুরু করলো যে আমার ফ্রেন্ডের ফুপি ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করে, তারা আস্তে আস্তে বাসায় এসে ঝামেলা করতে শুরু করলো যে একে গ্রাম থেকে বের করে দাও, একে গ্রামের মধ্যে রাখা যাবে না, আমাদের গ্রামে অনেক প্রবলেম হবে। কিন্তু কোনোভাবেই আমার ফ্রেন্ডের দাদু দিদা এটা মানতে রাজি হলো না এবং তারা যেহেতু একটু ক্ষমতাশীল ছিল, তারা জিনিসটাকে একটু প্রতিহত করলো। তো যাই হোক, আর আমার ফ্রেন্ডের ফুপির ব্যাপারে কিছু বলি যে সে দেখতে মোটামুটি ছিল, সুন্দর ছিল এবং যখন অমাবস্যার রাত আসতো তখন সে তার নিজেকে রুমের মধ্যে বন্দি করে রাখতো এবং তার রুমের ভিতর থেকে খুব আর্তনাদের শব্দ আসতো। মনে হচ্ছে তার শরীরে খুব বেশি কেউ আঘাত করছে, আঘাতের শব্দ শোনা যেত এবং তার আঘাতের আর্তনাদের শব্দ শোনা যেত এবং সে আগেই বলে রাখতো যে আমি রুমের মধ্যে যেভাবে থাকি না কেন কেউ কখনো আমার রুমের কাছে আসবে না। ঠিক এইভাবে পূর্ণিমার রাতে তার সে দেখতে আরো অনেক সুন্দর হয়ে যেত, মনে হতো যে তার শরীর থেকে আলো শাইন করে বেরোচ্ছে, এমন মনে হতো। হয়তো তার ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করার জন্য এগুলো হয়তো দেখা যেত। তো এইভাবে অনেক দিন চলতে থাকলো। এর মাঝে যখন আমার ফ্রেন্ডের বাবা যখন বিয়ে করলো, আমার ফ্রেন্ডের মাকে বিয়ে করলো, বাসায় নিয়ে আসলো, সে যখন আসার পর জানতে পারলো যে এই ফ্যামিলিতে এইসব হচ্ছে, আমার ফ্রেন্ডের ফুপি ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করছে, তাকে এরকম কোন একটা থেকে নিয়ে যাওয়া হয়েছিল, সে আবার ফিরে আসছে এবং এসে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করছে। এরপর থেকেই আমার ফ্রেন্ডের মা কখনোই আমার ফ্রেন্ডের ফুপিকে কখনোই পছন্দ করতো না, বিন্দু মাত্র পছন্দ করতো না। সে সবসময় তাকে উল্টো পাল্টা কথাবার্তা বলতো, তার সাথে খারাপ বিহেভ করতো, কিন্তু আমার ফ্রেন্ডের ফুপি কখনোই এটা নিয়ে কোনো তার মধ্যে খারাপ লাগা কাজ করতো না। তো এর মধ্যে যখন আমার ফ্রেন্ডের জন্ম হলো, তখন থেকেই আমার ফ্রেন্ডকেও আমার ফুপি ওই ফ্রেন্ডের ফুপি অনেক পছন্দ করতো। ফ্যামিলিতে অন্য কাউকে পছন্দ না করলেও তাকে অনেক বেশি পছন্দ করতো।
তো যখন ফুপি যখন আমার ফ্রেন্ডকে আদর করতো করতো, এটা দেখলেই ফ্রেন্ডের মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার ফ্রেন্ডের সাথে আবার তার ফুপুর খুব ভালো সম্পর্ক খুবই ভালো ছিল, সম্পর্ক ভালো ছিল। সম্পর্ক ছিল। ফ্যামিলিতে আর কারোর সাথে না থাকলেও খুবই ভালো সম্পর্ক ছিল, এবং খারাপ সম্পর্কটা ছিল আমার ফ্রেন্ডের মা এবং তার ফুপির মধ্যে খারাপ সম্পর্কটা ছিল। তো একটা ঘটনা আমাকে তারা বলেছে যে আমার ফ্রেন্ডের বয়স যখন 4 কি 5 হবে, তো আমার ওই ফ্রেন্ডের ফুপির রুমে তো কেউ অ্যালাউড ছিল না যাওয়াটা। তো বাসার কোনো কাজের লোক কোনো একদিন ওই রুমের মধ্যে যখন ঢুকে সে সেন্সলেস হয়ে যায়, এবং কোনোভাবে তখন তাকে রুম থেকে বের করা হয়। আমরা কি জানতে পারি রুমের ভেতরে কি আছে? হ্যাঁ, আমি যতদূর আমার ফ্রেন্ডের কাছ থেকে শুনেছি, যে সে যতদূর আমাকে বলেছে যে সে তখন অনেক ছোট ছিল, যতদূর মনে করতে পারে ততদূর বলেছে যে রুমের পুরো ফ্লোরটা ছিল কালো, এবং ওয়ালগুলো ছিল সব সাদা, এবং ওয়ালে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট এবং বিভিন্ন এনিমেলসের কঙ্কাল টঙ্কাল এসব কিছু রাখা থাকতো। ওকে, তারপরে কি হলো? তারপরে যেটা হলো যে এরকম আরেকটা দিনের ঘটনা, যে বাসায় আরেকজন লোক এভাবে দাঁড়িয়ে আছে। তো আমার ফ্রেন্ড যেহেতু ও সবসময় ওই রুমের মধ্যে ঢুকতে পারতো এবং বেরিয়ে আসতে পারতো, আর কারো রুমের মধ্যে ঢোকার পারমিশন না থাকলেও শুধুমাত্র ও যেতে পারতো এবং বেরিয়ে আসতে পারতো। তো একদিন ও করেছে কি, ওই রুমের মধ্যে ঢুকে কোনো একটা ছোট্ট রেলিক টাইপের কিছু একটা জিনিস নিয়ে এসেছে। তো ওটা আনার পরে বাসার আরেকজন যে মেম্বার ছিল, সে ওটা হাতে নেওয়ার সাথে সাথে সে সেন্সলেস হয়ে গেছে। তো যাই হোক, এরপরে বাসায় ফুপি আসলো। ফুপি এসে তাকে কিছু একটা বলে তার জ্ঞান ফিরে আনার পরে সে বাসা থেকে চলে যায়। তো এই ঘটনা নিয়ে, যেহেতু এই ঘটনাগুলা ফ্যামিলির মধ্যে অনেক বেশি হচ্ছিল, এবং এটা নিয়ে গ্রামের লোকজন অনেক কথাবার্তা বলছিল, এবং ফুপির সাথে এবং আমার ফ্রেন্ডের মার মধ্যে অনেক খারাপ একটা সম্পর্ক চলছিল, তখন এই ঘটনার উপর বেস করে আমার ফ্রেন্ডের মা আমার ফুপিকে অনেক উল্টোপাল্টা কথা বলা শুরু করে, এবং এই কথাবার্তা বলার এক পর্যায়ে আমার ফ্রেন্ডের ফুপি কোনো ধারালো কিছু একটার উপর গিয়ে পড়ে, এবং সে খুব ডিপলি উন্ডেড হয়। এখানে একটা জিনিস বলে রাখি, যে আমার ওই ফ্রেন্ডের ফুপি কোনো একটা জায়গায় কেটে গেলে, অথবা সে কোনো ভাবে যদি উন্ডেড হতো, ওটা হিল করতে অনেক বেশি টাইম লাগতো। সাধারণ ছিল না, সাধারণ ছিল না, হ্যাঁ। অনেক ব্লিডিং হতো বা অনেক এরকম ব্লিডিং কিছু হতো, একটা। অনেক টেক কেয়ার করার পরে ওটা গিয়ে ঠিক হতো। ওকে, তারপরে তারপরে এই ঘটনা যখন আমার ওই ফ্রেন্ডের ফুপি কোনো একটা ধারালো কিছুর উপর গিয়ে পড়লো, সে ডিপলি উন্ডেড হয়। তো তখন তাড়াতাড়ি তাকে হসপিটালে নিয়ে যায়, এবং হসপিটালে নিয়ে যেতে যেতেই সে রাস্তাতেই মারা যায়। হ্যাঁ, এবং মারা যাওয়ার আগে সে শুধু একটা কথা বলে গেছে, যে এই ফ্যামিলিতে আমি শুধু আমার ফ্রেন্ড, মানে ওর নাম বলতে চাচ্ছি না, শুধু ওকে ছাড়া এই ফ্যামিলিতে আমি কাউকে ভালোবাসি না। এটা সে মারা যাওয়ার আগে বলে গেছে। তো যাই হোক, সে মারা যাওয়ার পরে যখন বাসায় তার লাশ নিয়ে আসা হলো, এবং দাফন টাফনের সব কাজকর্ম করার পরে আমার ফ্রেন্ডের মা আসলে উপলব্ধি করতে পারলো যে আমি এতদিন যা করে এসেছি আসলে সেগুলো ঠিক হয়নি, এবং আমি হয়তো অনেকটা অবিচারী করে এসেছি। কারণ আমার ফুপি কখনোই তার ব্ল্যাক ম্যাজিকের কারণে কখনোই কেউ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। সো তাকে সারা জীবন সে শুধু ব্লেম করে এসছে। তো এইভাবে সে আসলে নিজেকে একটু অন্যরকম ভাবতো এরপর, এই ঘটনার পর থেকে। তো যাই হোক, ওই দিনের পরে যখন সবাই ঘরের বাসার উঠোনের মধ্যে বসে মানে কথাবার্তা বলছে যে কি হয়ে গেল, হঠাৎ ঘটনাটা কি হয়ে গেল, এর মধ্যে আমার ফ্রেন্ডের ফুপি যখন ওই যে বাসাটাতে থাকতো, ওই বাসাটাতে হঠাৎ করে আগুন ধরে গেল, এবং আগুন ধরে বাসাটা পুড়ে খুব অল্প সময়ের মধ্যে বাসাটা পুড়ে ছাই হয়ে গেল, এবং বাসার মেম্বাররা তখন খুব ভয় পেয়ে গেল যে কি হলো এটা। ঠিক তখনই তারা ডিসাইড করলো যে যেহেতু আমার ফ্রেন্ডের ফুপি এই রুমটাতে ব্ল্যাক ম্যাজিক থাকতো এতদিন ধরে, এবং সে চলে যাওয়ার সাথে সাথে রুমটা যেহেতু পুরো ছাই হয়ে গেল, আমরা আর এই গ্রামে থাকবো না। তখন এরপর থেকে আমার ফ্রেন্ডের দাদু দিদা, আমার ফ্রেন্ডের মা বাবা সবাই মিলে ঠিক করলো যে আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব, এই এলাকা ছেড়ে চলে যাব, এই এরিয়া ছেড়ে চলে যাব। তখন তারা ওই গ্রাম ছেড়ে ঢাকায় চলে আসলো, একটা জায়গায় চলে আসলো, আমি নাম বলতে চাচ্ছি না। তো এখানটায় এসে তারা যখন তারা ওই গ্রাম ছেড়ে চলে আসলো, তখন আমার ফ্রেন্ডের বয়স আনুমানিক 5 কি 6 হবে। তো ঢাকায় চলে আসার পরে অনেক দিন হয়ে গেল, ঘটনা প্রায় 1 বছর 1.5 বছর পার হয়ে গেল। আমার ফ্রেন্ডের বয়স তখন 7 কি 7.5 হবে। তো আমার ফ্রেন্ড তখন আমাকে বলছিল যে একদিন রাতে সে শুনতে পায় যে কেউ তাকে ডাকছে, তার নাম ধরে ডাকছে। সো প্রথম দিন সে পাত্তা না দিল, দ্বিতীয় দিন সে আবার শুনতে পায় যে কেউ তাকে ডাকছে, তার নাম ধরে ডাকছে। তখন সে ভালো করে খেয়াল করে দেখলো যে এটা তার ফুপির গলা, ফুপির ভয়েসে কেউ তাকে ডাকছে। তখন সে উঠে গিয়ে দেখে যে আয়নার মধ্যে তার ফুপি দাঁড়িয়ে আছে,
এবং তার সাথে কথা বলার চেষ্টা করছে। তখন সে আয়নার মধ্যে কথা না বলে সে ওই রাতটা কাটায়। পরের দিন সকালবেলা তার মাকে শেয়ার করে যে, "আমি তো গতকাল রাতে ফুপিকে দেখেছি আয়নার মধ্যে। সে আমার সাথে কথা বলতে চাচ্ছিল।" তখন তার মা বুঝতে পারে যেহেতু ফুপি ব্ল্যাক ম্যাজিক করতো, সামহাউ সে কিছু একটা করে গেছে। যার কারণে সে এখনো মৃত্যুর পরেও আমার ফ্রেন্ডের সাথে কথাবার্তা বলতে পারে। কথাবার্তা কিভাবে বলে আরেকবার বলেন। হ্যাঁ, সে কথা বলতো আয়নার মাধ্যমে, কোন একটা মিররের মাধ্যমে। রাইট। হুম। হুম। সো আমি ফার্দার বলছি যে ওই আমার তখন তার মা বলে দিল যে, "তুমি এক কাজ করো, তুমি তোমার ফুপি যদি আসে তুমি তোমার ফুপির সাথে কথা বলো।" তো তখন আমার ফ্রেন্ড আমার সাথে শেয়ার করলো যে এভাবে প্রায় প্রতিদিন রাতেই আমার ফ্রেন্ড আয়নার মধ্যে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ফুপির সাথে কথা বলতো এবং দূর থেকে তার মা দেখতো যে আমার ফ্রেন্ড আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলছে। বাট সে কখনো এটা দেখতেও পারেনি, কখনো সে কথা বলতেও পারেনি। তার মানে শুধু আমার ফ্রেন্ডই শুধু হুম। আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতো এবং বিভিন্ন কথা বলতো। আমার ফ্রেন্ড আমাকে বলেছে যে মাঝে, মাঝে তার ফুপি আসতো কথা বলতে। মাঝে, মাঝে আরো কিছু লোক আসতো কথা বলতে। বাট তাদের সাথে আমার ফ্রেন্ড কথা বলতো না। বলতো শুধু ফুপির সাথেই। ওকে। এবং আ আমার ফ্রেন্ডকে যদি কোনো ব্যাপারে আগে থেকেই সাজেশন দিতে হইতো, কোনো ব্যাপারে যদি সাবধান করতে হতো, তো ফুপি আগে থেকেই ওকে সাবধান করে দিত অথবা কিছু জানিয়ে দিত। ওকে। আপনাকে অনেক থ্যাংকস আপনার ঘটনার জন্য। আমরা আপনার কাছে হয়তো আবারও ফিরে আসবো। যদি আপনার অন্য ধন্যবাদ। কোনো ঘটনা থাকে। আমরা আপাতত একটা বিজ্ঞাপন বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসছি। আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না। স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। অনেক অনেক দারুণ দারুণ ঘটনা আপনার জন্য ওয়েট করছে। বিশেষ করে মর্গের ঘটনা রয়েছে এবং মানে হসপিটালের মর্গের ঘটনা রয়েছে আপনাদের জন্য ব্ল্যাক ম্যাজিকের শিকার, একদম সরাসরি এখনো ব্ল্যাক ম্যাজিকে ভুগছে এরকম একজন মানুষ কিছুক্ষণের মধ্যে স্টুডিওতে আসবে। সো আমাদের সাথে থাকুন। যাওয়ার আগে জানিয়ে যাই, যদি আমাদের এসএমএস করতে চান, মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদেরকে ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটিকে আপনি এসে শেয়ার করবেন নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর যারা আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চান, চলে যান www.facebook.com/radio.furti অথবা www.facebook.com/bhutfm.russell। নিচ্ছি ছোট্ট একটা বিরতি। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ ফুর্তি। ওয়েলকাম ব্যাক। আমি রাসেল, আমার সাথে রয়েছে মাসুম। আপনারা শুনছেন রেডিও ফুর্তি আর চলছে ভূত এফএম। এবং আপনারা সবাই জানেন যে ভূত এফএম এখন আরো অন্যরকম উইথ গ্রামীণ ফোন। আর একটা জিনিস, একটা খবর, ছোট্ট একটা খবর জানিয়ে রাখি, সেটা হচ্ছে হেই ফেস্টিভ্যাল চলছে, আপনারা সবাই জানেন। কালকে অর্থাৎ বৃহস্পতিবার থার্সডেতে আমি গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আপনাদের সাথে যারা ছিলেন ওখানে তারা নিশ্চয়ই মানে ভূত এফএমের অনেক কিছু নিয়েই আপনাদের সাথে সরাসরি আলোচনা করছিলাম গতকালকে। এবং আগামীকাল বিকালে অথবা সন্ধ্যার দিকে আরো একবার যাবার ইচ্ছে রয়েছে। আপনারা যারা বই মেলায় আমাদের বইগুলো কালেক্ট করতে পারেননি, কালকে করতে পারবেন। সিডি সহ বইগুলো আবারও পেয়ে যাবেন এবং সেই সাথে আমার মানে আমি তো থাকবোই, মাসুম থাকবে এবং আমাদের সাথে ভূত এফএমের বিষয়ে কথা বলার কতটুকু সুযোগ পাবো জানি না, তবে হ্যাঁ, কিছু বই সিগনেচার করতে পারি হয়তো যদি আপনারা আসেন। যাই হোক, আমি একটা ঘটনায় পড়ছি। ঘটনাটা আমাদের কাছে আমি জানি না, মানে জাস্ট পেয়েছি একজনের কাছ থেকে এবং সেভাবেই পড়ছি। এবং আমি আসলে সত্যি কথা বলতে কি যে আমার কাউকে জাজ করার ক্ষমতা তো আমাকে দেয়া হয়নি, বাট এই ঘটনাটা একটু অন্যরকম লেগেছে বলেই আমি পড়ছি। দেশের বাইরে থেকে ঘটনাটা এসছে। আমি পড়ি, ঠিক যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আমার নাম আফরিন। গত 4 বছর যাবৎ আপনাদের প্রোগ্রামের একজন নিয়মিত শ্রোতা। আমার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা আছে, আপনাদের সাথে শেয়ার করব করেও কখনো করা হয়নি। এবার সাহস করে লিখে ফেললাম। খুব ভয়ের কিছু না, তবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই সব ঘটনার পেছনে কারণ এখনো আমার কাছে অস্পষ্ট। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি আমার ফ্যামিলির সাথে ইতালিতে আছি ছোটবেলা থেকে। আমার বাবা কাজের সুবিধার জন্য বিভিন্ন শহর বদলাতে হচ্ছিল আমাদের এবং শেষ পর্যন্ত বাবার কাজের জায়গা থেকে খুব কাছের একটা এলাকাতে বাসা পেয়ে গেলাম। তবে বাসা নিয়ে সমস্যা ছিল না, সমস্যা ছিল এলাকাটাকে নিয়ে।
চারিদিকে পাহাড়ে ঘেরা খুব ছোট এলাকা, এবং মূল শহর থেকে অন্যান্য শহরে যাওয়ার যে রাস্তা তার মাঝখানে একটা স্টেশন বলা যায় এটাকে। বাড়িঘর বা মানুষজন খুব বেশি ছিল না। মাঝখান দিয়ে শুধু মেইন রাস্তা চলে গেছে, যার এক পাশে সারি সারি সব বাড়িগুলো এবং অন্য পাশে পরিত্যক্ত একটা হোটেল, একটা নির্মাণাধীন পরিত্যক্ত বাড়ি, আপেল বাগান এবং গ্রেভইয়ার্ড, এবং গ্রেভইয়ার্ড লাগানো একটা গির্জা। আমাদের বাসা ছিল ঠিক গির্জার সামনে। দুই দিকেই পাহাড় ছিল, তাই সূর্যের আলো আসলেও বাসার ভেতর আবছা অন্ধকার হয়ে থাকতো সবসময়। আমাদের বাসার নিচের তলায় বাসার মালিকের ভাই ইউসুফের কসাইয়ের দোকান ছিল, মানে কসাইখানা ছিল, তাই সে সবসময় সেখানেই থাকতো। আমরা বলতে গেলে এলাকার একদম শেষ মাথায়, এবং এলাকার একমাত্র বাস স্টপে যেতে হলে আমাদের বাসার সামনের জেব্রা ক্রসিং বার হয়ে তারপর অন্য পাশে দিয়ে যেতে হয়। যাই হোক, আমি মেইন শহরে হাই স্কুলের শেষ বর্ষে ভর্তি হলাম। এবং স্বাভাবিকভাবে বাস দিয়ে আসা যাওয়া করতে হবে প্রতিদিন সকাল দুপুর। এবং এই সাইড ওয়াক দিয়ে আমি আসতাম, এবং আপেল বাগান, পরিত্যক্ত বাড়ি, পরিত্যক্ত হোটেল আমার নজরে পড়তো না। এসবের সামনে দিয়ে হেঁটে আসলেও আমার নজরে পড়তো না, কারণ কখনো অস্বাভাবিক বা ভৌতিক কিছু মাথায়ও আসেনি। স্কুল শেষ, কলেজে ভর্তি হয়েছি, সামার ভ্যাকেশন চলছে, বাসায় আছি। একদিন হঠাৎ বিকট শব্দ আমার জানালা দিয়ে দেখতে পেলাম। ইউসুফের দোকানের সামনে বিলবোর্ড, রাস্তার পাশে যে পাথরের দেয়ালে লাগানো, ওইখানে একটা গাড়ি ব্রেক ফেল করে ধাক্কা খেয়েছে। পুলিশ, অ্যাম্বুলেন্স মুহূর্তে চলে আসলো, গাড়ির দরজা কেটে উদ্ধার করলো ভেতরের মানুষকে, এবং সেটা ছিল একজন মহিলা এবং তার 5 বছরের মেয়ে। বাচ্চাটা অলরেডি মারা গেছে এবং মায়ের অবস্থা গুরুতর। যাই হোক, ওই মহিলা সুস্থ হওয়ার পর সবসময় সেই দেয়ালটার নিচে কিছু ফুল আর মোমবাতি জ্বালিয়ে রেখে যেত। আমার কলেজ শুরু হলো। সপ্তাহে 2 দিন বিকালে ক্লাসের কারণে আসতে আসতে সন্ধ্যা হয়ে যেত, এবং খুব ভোরে যেতে হতো বলে বেশ অন্ধকার থাকতো, এবং ভয় করতো না। বেশ অন্ধকার থাকতো, ভয় করতো না। তবে বাসার গেট থেকে বেরিয়েই যখন মোমবাতি জ্বলতে দেখতাম, একটু কেমন যেন গা ছমছম করতো। বাচ্চাটার জন্য খুব খারাপ লাগতো। মাঝে মাঝে মনে হতো বাচ্চা মেয়েটার আত্মা কি এখানে আছে, আমাকে দেখছে। আহারে। উইন্টার এসে গেল। কলেজ থেকে আসতে আসতে চারিদিকে একেবারে অন্ধকার। রাস্তার ল্যাম্প পোস্ট ছিল, কিন্তু আপেল বাগানের শুরুতে যেটা ছিল ওটা কখনোই জ্বলতো না। কেন কে জানে। কিছুদিন পর আরেকটা অ্যাক্সিডেন্ট, তাও এই একই জায়গায়। আমার বাসার সামনে যে জেব্রা ক্রসিং, ওইটা পার হওয়া হচ্ছিল এলাকার একজন বুড়ো মহিলা গাড়ির সাথে ধাক্কা লেগে পড়ে গিয়েছে। আবার পুলিশ, অ্যাম্বুলেন্স, কিন্তু তারপর ওই বুড়ি মহিলার কি হয়েছিল কিছুই খবর পায়নি। কলেজের প্রথম বর্ষ শেষ করে আমি দ্বিতীয় বর্ষে, আর তখন থেকেই আমার সাথে শুরু হলো সব ঘটনা। একদিন কলেজ শেষ করে হেঁটে আসছি, যেহেতু উইন্টার তাই সন্ধ্যাতেই পুরোপুরি অন্ধকার। আপেল বাগানটা সেই বন্ধ ল্যাম্প পোস্টটা পার হয়ে সামনে এগোচ্ছি। গিজার লাইট, আমাদের বাসা দেখা যাচ্ছে। হঠাৎ ঘাড়ে কিছু একটা স্পর্শ পেলাম। ভাবলাম বাতাস, কিন্তু উইন্টার জ্যাকেট পরা, ঘাড় তো পুরো ঢাকা, বাতাস লাগার চান্সই নেই। আর বাতাসের স্পর্শতে কেন মনে হলো কোনো ঠান্ডা হাতের স্পর্শ। চারিদিকে তাকিয়ে ভয় পেয়ে বসলো আমাকে, যা গত 2.5 বছরে একবারও পাইনি। একটা মানুষও নেই, আমি একা এই সব কিছুর মাঝখানে। কিছু না ভেবে দৌড় দিলাম। যাই হোক, বাসায় গিয়ে আম্মুকে সব বলার পরে সে ঠিক করলো এখান থেকে বাস স্টপে আমার জন্য দাঁড়িয়ে থাকবে, পরে আমাকে নিয়ে একেবারে আসবে, যেন আর ভয় না পাই। এভাবেই চলছিল। ভয়টা ভুলে গিয়েছিলাম, কিন্তু প্রায় 3-4টার দিকে ঘুম ভেঙে যেত। কি যেন কানের কাছে এসে ফু দিত। মনে হতো ঘরে আমি, আমার বোন ছাড়াও অন্য কেউ আছে। খুব ঘেমে যেতাম। মাঝে মাঝে আম্মুকে ঘুম থেকে ডেকে এনে বলতাম, একটু ধোয়া পরে মাথায় ফু দিয়ে দাও তো। ভয়ঙ্কর সব স্বপ্ন দেখতাম। যাই হোক, এভাবে চলে গেল আরো 1.5 বছর। এর মাঝে ভূত এফএমের সাথে পরিচয় করিয়ে দিল এক বন্ধু। অন্যদের ঘটনা শুনে শুনে স্বাভাবিক হয়ে গিয়েছিলাম। কলেজ ছেড়ে দিয়েছিলাম 3য় বর্ষ শেষ করে। দেশে গেলাম 3 মাসের জন্য। আমার মা দেশে গিয়েই কোনো এক কবিরাজ তাকে তাবিজ এনে পরিয়ে দিতে বলল আমাকে। 2 মাস স্বপ্ন বা হঠাৎ ঘুম ভেঙে যাওয়া, কানে ফু পাওয়া, ঘেমে যাওয়া সব বন্ধ হয়ে গেল। চলে আসার পর 2 সপ্তাহ আগে এক রাতে ঘুম ভেঙে গেল। ওই রুমে আমার বোন ছাড়াও আমার নানু ঘুমাতো আমার সাথে। যাই হোক, ঘুম ভেঙে গেছে। আগের মতো ভয় পাই না বলে অন্ধকার রুমেই একটু হাঁটাহাঁটি করলাম। তারপর ওয়াশরুমে গেলাম, কিন্তু বের হওয়ার সময় দরজা থেকে আর বেরোতে পারছিলাম না। কেউ যেন আমার পা ধরে দেখেছে।
নানুকে ডাক দিচ্ছি কিন্তু উঠছে না, অথচ আমার সামনেই শুয়ে আছে, জাস্ট 2 হাত দূরে। কোন রকমে দরজা থেকে সরে রুমে আসলাম, আর তখনই সুন্দর ফুলের গন্ধ আমার নাকে আসলো। আমি জানি আমাদের বাড়ির চারপাশে কোনো ফুল গাছ নেই বা কোনো রুমে স্প্রে দেয়া নেই। কিছু একটু একটু আগেই তো কয়েলের গন্ধ ছিল। আমার মাথা ঘুরছিল, কিন্তু গন্ধটা যাচ্ছে না। নানুকে ডাকছি, ওনার ঘুম ভাঙে না। হেঁটে হেঁটে আম্মুর রুমে গেলাম, আম্মুকে ডেকে দেওয়ার সাথে সাথে আম্মু উঠে গেল। আমি আম্মুর বিছানায় বসে পড়েছি। তারপর আমি আর কিচ্ছু জানি না। সকালবেলায় কোরআন তেলাওয়াত করার শব্দ কানে আসলো। আমার মা এবং অনেকেই কাঁদছিল। আমি নড়তে পারছিলাম না। হাসপাতালে নেওয়া হলো, কিন্তু ডাক্তার বলল কিছুই হয়নি, ভালো হয়ে গেলাম। বাংলাদেশ থেকে এসে পড়লাম, এবং তখন আমার মা বলল আমি ওই রাতে নানু যখনই দোয়া পড়ে আমাকে ফু দিচ্ছিল, আমি খুব বাজেভাবে গালাগালি করছিলাম, কিন্তু আমি খুব রেগে গেলেও কখনো কাউকে গালি দেই না। প্রায় 9 মাস পার হয়ে গেল। 9 মাস পর আবার দেশে গেলাম। আমার আক্ত হলো, স্বামীকে রেখে চলে আসলাম তার কাগজ ঠিক করার জন্য। ততদিনে আমাদের এলাকাতে আরেকটা বাস স্টপ করা হয়েছে। আমাদের বাসার থেকে একটু পেছনে, মানে গির্জার পাশে যে গ্রেভইয়ার্ড, ওটার অন্য পাশে। দিনটা ছিল 23 নভেম্বর 2012। আমি মেইন শহর থেকে বাস দিয়ে এসে স্টপে নামলাম। রাস্তা পার হওয়ার জন্য জেব্রা ক্রসিং এর কাছেও যায়নি। সব সময়ের অভ্যাস মতো টিকিট ব্যাগ নিয়ে নামলাম কিনা চেক করছি। এতটুকুই মনে আছে, যখন হুঁশ ফিরলো আমি হসপিটালের ইমার্জেন্সিতে শুয়ে আছি। বাবা মা পাশে আর কাঁদছে, এবং ডাক্তার আমাকে বলছে তুমি অ্যাক্সিডেন্ট করেছো। ভালোভাবে তাকাতে পারছি না, কিন্তু কিভাবে হলো? আমি তো রাস্তার কাছেই যাইনি, বাস স্টপটাতে দাঁড়িয়ে সব চেক করছিলাম। আমার অ্যাক্সিডেন্ট হওয়া নাকি ইউসেফও দেখেছে, এবং সেই আমার মাকে ডেকে নিয়ে বাসা থেকে ডেকে নিয়ে এসেছে, এবং তারপর পুলিশ, অ্যাম্বুলেন্স, এমনকি এইবার সাংবাদিকও চলে এসেছিল। আমার শরীরের কোথাও কিছু হয়নি, শুধু মাথাতেই খুব বাজেভাবে ব্যথা পেয়েছি, ওই বাচ্চা মেয়েটার মতো। বেঁচে গিয়েছি। 1 বছর হলো আমরা নতুন জায়গায় বাসা নিয়েছি। এখনো সম্পূর্ণ সুস্থ না, ট্রিটমেন্ট চলছে। পুরোপুরি সুস্থ কবে হব জানি না, আদৌ হব কিনা কে জানে। আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন আর সতর্ক থাকবেন। আফরিন লিখেছেন এই মেলটি। থ্যাংক ইউ আফরিন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি শত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে এই ঘটনাটা পাঠিয়েছেন, এবং থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের কাছে আরো অনেক দেখতে পাচ্ছি যে SMS এসছে। শুভ আমাদের লিখেছেন ওয়াসা থেকে রাজশাহী। সেকেন্ড এবং থার্ড স্টোরি, এটা ভেরি নাইস। SMS টা পড়লে খুব খুশি হতাম, পড়ে ফেললাম। সাইফুল চিটাগং থেকে লিখেছেন, চিটাগং বউবাজার থেকে। রাসেল ভাই আজকের ভূত FM খুব ভালো হচ্ছে। সালমান লিখেছেন হোয়াট আ স্টোরি। আমাদেরকে পিউল রহমান লিখেছেন বাগেরহাট থেকে, অসম ইমেল, থ্যাঙ্কস রাসেল ভাই। হানিফা আমাদের লিখেছেন টুইন টাওয়ার থেকে, আজকে ভূত FM খুবই ভয়ঙ্কর হচ্ছে। হাসফান লক্ষ্মীপুর থেকে লিখেছেন রাসেল ভাই। আচ্ছা, আমি এই SMS পড়ার ফাঁকে একটা কথা বলি, যে হঠাৎ করে আজকে যদি আপনারা কেউ সত্যিই আয়না দেখেন এবং নিজের প্রতিবিম্ব যদি না দেখতে পান কেমন লাগবে? হঠাৎ করে আপনারা যদি বাথরুমে যাবার পরে মনে হয় জাস্ট ওয়াশরুমে গেলেন, ওয়াশরুম থেকে বের হবার আগে কেউ একজন আপনার পা ধরে রেখেছে, কেমন লাগবে? এই ঘটনাগুলো কিন্তু ঘটছে আমাদের এইখানে, যারা ঘটনা পাঠাচ্ছেন তাদের সাথে, প্রত্যেকের সাথে ঘটেছে কিন্তু। এবং কেউ একজন হয়তো আয়নার সামনে প্রতিবিম্ব দেখতে পাচ্ছেন না, কোনো একজনের দেখা যাচ্ছে যে বাথরুম থেকে, ঠিক ওয়াশরুম থেকে বের হবার আগের মুহূর্তে কেউ পা টেনে ধরে রেখেছে। কোনো একজন রিক্সায় বসে যাচ্ছিলেন, বাম পাশে ডান পাশে সরে যাবেন অভ্যাসবশত, ডান পাশেই তিনি বসেন। সরতে গিয়ে দেখলেন ডান পাশে কোনো একটা কিছু আছে যাকে দেখা যাচ্ছে না, কিন্তু অস্তিত্ব পুরোপুরি টের পাওয়া যাচ্ছে। রাতের বেলায় এরপরে রিক্সায় চড়তে আমারও ভয় লাগবে। আমরা অভ্যাসবশত যেমন রিক্সার বাম দিকে বসে ডান দিকে হাত বুলাই মাঝে মাঝে, বা হাতটা অসাবধানতায় অনেক সময় চলে যায় ফাঁকা থাকলে সিটটা, এবং অনেক সময় ডান হাতে আমি যেটা করি মাঝে মাঝে ভর দেই, সেটা দিতে ভয় লাগবে। গাড়িতেও ঠিক একই অবস্থা হবে। সো এই ঘটনাগুলো ঘটছে তো কোথাও না কোথাও, এবং এই ঘটনাগুলো আর যাই হোক প্রচন্ড ভয়ের তো। আর যাদের সাথে ঘটছে তাদের অনুভূতিটা একটু চিন্তা করুন। আমাদেরকে এছাড়াও রিফাত শান্তিনগর থেকে SMS করেছেন, তিনি বলছেন ভয়ে লাইট জ্বালিয়ে দিয়েছি। আমারও ভাই সেই অবস্থায়, এখানে সবাই আমরা আছি বলেই হয়তো মানে ভয়টা একটু কম লাগে। জসিম মংলা থেকে আমাদের SMS করেছেন, এই মংলা, আমরা মংলা যেতে পারি কিন্তু। এবং আমাদেরকে কিরণ লিখেছেন খুব ভয় লাগছে। রাজ আমাদের SMS করেছেন, তিনি অনলাইনে ভূত FM শুনছেন, অর্থাৎ ফুর্তি অ্যাপ দিয়ে তিনি ভূত FM শুনছেন। আমাদেরকে এছাড়াও পালকি মাসুম SMS করেছেন ফ্রম তেজগাঁও।
গাঁও, এবং আমাদেরকে এছাড়াও আলভি মোহাম্মদপুর থেকে এসএমএস করেছেন, আতিক বগুড়া থেকে এসএমএস করেছেন, আমাদেরকে আশফাক এসএমএস করেছেন মিরপুর 10 থেকে, রাহাত আল আমিন বনশ্রী থেকে এসএমএস করেছেন, এমডি বাদল গাজীপুর থেকে এসএমএস করেছেন, অনেক আমাদের এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি রাজ এসএমএস করেছেন, জিহাদ কেরানীগঞ্জ থেকে, আহমেদ আমাদের এসএমএস করেছেন, আহমেদ খুলনা থেকে, শাকিব আমাদের মোহাম্মদপুর থেকে এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন নেলসন, এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন নাশিতা কুড়িল থেকে, এছাড়াও আমাদেরকে তানিয়া এসএমএস করেছেন এবং টাইন আমাদের এসএমএস করেছেন মোহাম্মদপুর থেকে, এছাড়াও আমাদেরকে মিম এবং মেহেদি এসএমএস করেছেন আমাদেরকে ম্যানিলা ময়মনসিং থেকে। ও ওকে ফাইন, আমরা এর পরের বার যখন আবারও ফিরে আসবো তখন আরো কিছু ঘটনা নিয়ে আসবো, কিন্তু এখন মোটামুটি যে অবস্থায় আছে কোনো ঘটনা শুরু করলে হয়তো শেষ করা যাবে না, সেই জন্য আপনাদের পারমিশন নিয়ে আরো একবার একটা বিরতি নিয়ে আসছি। কিছু করার নেই আমার, সরি, বাট আপনারা আমাদের সাথে থাকুন এবং এসএমএস পাঠান। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9847 নাম্বারে। আমরা যারা ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio50.fm, which is bhwtfm@radioforti.fm। আমাদের ফেসবুক অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.furti অথবা www.facebook.com/bhutfm.russell। লাইক দিয়ে কমেন্ট করুন আমাদের আজকের পোস্টে এবং সেই সাথে পেজে। আর এখন যেটা করব সেটা হচ্ছে একটা বিরতিতে যাবই। বিরতির আগে আমি যেটা করব সেটা হচ্ছে যে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো যে এরপর যখন ফিরে আসবো থাকবে একটা মর্গের ঘটনা, এবং সেই মর্গের ঘটনাটার জন্য আপনি প্রস্তুত থাকুন। ফিরে আসছি একটু পরেই। স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক। আমি রাসেল আছি, আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকের অতিথিরা আপনারা শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম, এবং আপনারা সবাই জানেন ভূত এফএম এখন আরো অন্যরকম উইথ গ্রামীণ ফোন। আমি দেখতে পাচ্ছি যে ফেসবুকে আমাদের যে পেজটা রয়েছে সেখানে একজন লিখেছেন অভিশাপ সপ্ত ড্রাকুলা, যার নাম, এবং ফেসবুক নেই আর কি, এবং তিনি লিখেছেন আমাদেরকে যে রাসেল ভাই, iOS এর জন্য কি ফুর্তি অ্যাপ আছে? কি বলেন বস? এটা তো থাকবেই, এবং আপনি এখনই জাস্ট অ্যাপ স্টোরে চলে যান এবং সেখানে গিয়ে ক্লিক করুন, তারপরে সেখানে টাইপ করুন রেডিও ফুর্তি, RADIOFORTI ফুর্তি, দেখবেন যে আমাদের অ্যাপ অবশ্যই পেয়ে যাবেন। এবং তিনি লস ভেগাস থেকে আমাদের এই মানে কি বলবো যে কমেন্টটি করেছেন। রিয়াজ মাহমুদ আমাদের লিখেছেন ইউএসএ তে বসে ভূত এফএম বসে ফুর্তি অ্যাপ ইউজ করে লাইভ ভূত এফএম শুনছি। থ্যাংকস টু রেডিও ফুর্তি, ইউ আর মোস্ট ওয়েলকাম অ্যান্ড থ্যাংকস ফর বিং উইথ আস। আমাদেরকে এছাড়াও একলা পাখি লিখেছেন যে অ্যাপে রেকর্ড অপশন আছে কিনা। না ভাই, সরি, আই এম রিয়েলি সরি, এখনো পর্যন্ত সেই অবস্থা নাই। ঘুমের দেশে রাজকুমার লিখেছেন যে নাইস লাগে ভূত এফএম, আমি প্রতিদিন শুনি। হ্যাঁ, আমি অনেকের কাছে শুনেছি, আমার কাছে অদ্ভুত লাগে যে প্রতিদিনই নাকি অনেকে শোনেন, বাট এটা রাতে শুনবেন প্লিজ। হ্যাঁ, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি তিথি লিখেছেন যে আফরিন আপুর জন্য অনেক দোয়া থাকলো। অর্থাৎ একটু আগে আমি যে ইমেলটা পড়লাম সেই ইমেলের প্রেক্ষিতে তিনি লিখেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি সহিনা মিম আখতার লিখেছেন যে ভূত এফএম আই মিস ইউ। ওয়াই? আপনি সবসময় যদি থাকেন আমার সাথে কানেক্টেড, তাহলে তো এখন তো পৃথিবী অ্যাপ আছে, পৃথিবীর যেখানে থাকেন না কেন, আমি ঠিক বুঝিনি কেন আপনি বললেন এই কথাটা। আচ্ছা, আমি ফারুক খান আমার যে পেজটা আছে সেখানে লিখেছেন আমি ভয় পাচ্ছি না, কেন জানতে পারি? না ভাই, আপনি একদমই জানতে পারেন না। আচ্ছা, আপনি নিজে জানেন না, আমরা কিভাবে জানবো, তাই না? সত্যি তো, আমরা কিভাবে জানতে পারি বলেন? গুড স্টোরি পিকে, আচ্ছা প্লিজ, আচ্ছা, এবং ছবিটাও অনেক হরেবল সেটা লিখেছেন। আমি দেখতে পাচ্ছি শাহরিয়ার নওয়াজ আমাদের লিখেছেন, এবং তার সঙ্গে তিনি ভূত এফএম শুনছেন এই মুহূর্তে। তার সঙ্গে রয়েছে রাকিব এবং ফারিজা, তারা সবাই ভূত এফএম শুনছেন এই মুহূর্তে। আমাদেরকে অবশ্যই আপনাদের অনেক ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্য। এছাড়া আমি দেখতে পাচ্ছি এসএমএস করেছেন আরো অনেকেই, যাই হোক সেগুলোও পড়বো। একটা মর্গের ঘটনা শুনে আসি আমরা, এবং এটা ঘটেছিল বাংলাদেশেরই কোনো একটা হসপিটালে। যিনি ঘটনাটা শেয়ার করছেন তিনি হয়তো জায়গাটার নাম বলবেন না, বাট ঘটনাটা একটু শুনে দেখুন, একটু মন দিয়ে শুনবেন। প্রত্যেকটা ঘটনারই কোনো একটা জায়গা থাকে যে জায়গাটা আপনার ভালো লাগার মতো, এবং সেই জায়গায় যদি আপনি ধরে ফেলেন না, ডেফিনেটলি সেটা ভালো লাগবে। যাই হোক, আমি চলে যাচ্ছি সরাসরি আমাদের অতিথির কাছে, এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসছেন সেটা একটু বলবেন আমাদেরকে। থ্যাংক ইউ রাসেল ভাইয়া।
I am Tariqul Islam Tarek, student of Brack University, and I am from Uttara. ওকে। তো রাসেল ভাই, আমার যে ঘটনাটা সেটার মেডিকেলটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইউজড অ্যান্ড পপুলার মেডিকেল কলেজ ইন বাংলাদেশ। আমি নামটা বলতে চাচ্ছি না। তো ইন সামার 13 আমার আঙ্কেলের একটা অ্যাক্সিডেন্ট হয়। তো তখন আমি, আমার চাচি আর আমার আঙ্কেল এই ৩ জন ৩ মাস কন্টিনিউয়াসলি সেই মেডিকেলে ছিলাম। তো আমি যেটা করতাম প্রতিদিন যে সারাদিন খুব বিজি থাকতাম, কারণ সারাদিনের কাজগুলো আমারই করতে হতো। আর আমার ডিরেকশন অনুযায়ী চাচি কাজ করতো। তো আমি রাতের বেলায় ফ্রি হয়ে ফ্রেশ-ট্রেশ হয়ে আমি বাইরে যেয়ে চা-টা খেয়ে আমি এসে ঘুমাতাম। তো একদিন সকালবেলায় আমি ডক্টরস ক্যাফে, এটা ১ম দিকের ঘটনা। তো খুঁজতে আমি মর্গটা দেখি অ্যান্ড আই ওয়াজ ফিলিং স্ট্রেঞ্জ বিকজ যেটা প্রতিদিন টিভিতে দেখতাম সেটা সরাসরি দেখার পর এটা ফিলিংসটাই অন্যরকম। আর তাও আবার মর্গ। তো হুম। আমি সেদিন টাইম ছিল না, কারণ ডক্টরস রাউন্ড আছে, অনেক কাজ আছে। তো আমি কি করলাম যে সেদিন খাবার নিয়ে চলে গেলাম। তো এরপর থেকে আমি ফ্রি হলেই সন্ধ্যার দিকে, রাতের দিকে যখন সময় পেতাম আমি সেই মর্গটার সামনে যেয়ে দাঁড়ায় থাকতাম। তো আমি একটু মর্গটার একটু বর্ণনা দিই। যে মর্গটার ডান দিকে হচ্ছে লম্বা একটা প্যাসেজ, যেটা প্রায় 1 কিলোর মতো। সেখানে হচ্ছে ব্লাড ব্যাংক, এক্স-রে ডিপার্টমেন্ট আর আদার্স যেগুলো আছে এগুলা। অ্যান্ড মর্গের সাথে হচ্ছে বারান্দা, বারান্দার শেষে হচ্ছে ওয়াশরুম। তো আমি যেটা করতাম যে বারান্দার সাথে দাঁড়ালে মর্গটার জানলা খোলা। তো ওই জানলা দিয়ে স্ট্রেচারের বডিগুলা মানে শেপটা বোঝা যেত আরকি। তো আমি সারাদিন ডেড বডি দেখতাম। আমার সামনে অনেক লোক মারা গেছে আরকি। তো আমার মানে সবসময় এগুলো অদ্ভুত চিন্তা আসতো মাথার মধ্যে যে মানুষ মানে এরকম। তো আমি একদিন সেদিন মেডিকেলে লোক পেশেন্ট একদমই ছিল না। মেডিকেলটা এমন একটা জায়গা যে কোনো দিন অনেক পেশেন্ট, কোনো দিন পেশেন্ট একদমই কম। তো সেদিন পেশেন্ট অলমোস্ট মানে ছিলই না এরকম। তো রাতের বেলা রাত 11:30 12টা বাজে আমি ওখানে দাঁড়ায় ছিলাম। তো ইন দ্য মিন টাইম একজন লোক, সে লুঙ্গি পরা, তার গায়ে একটা শার্ট, হাফহাতা শার্ট, অনেক মোটা একটা শার্ট। আর পায়ে কিছু ছিল না, জুতো ছিল না। তো সে এসে আমার সাথে এমনভাবে দাঁড়ালো, ইট সিমস লাইক ইট ওয়াজ প্রি-প্ল্যান্ড যে সে এখানে আসবে আর আমি আপনার এখানে সাথে দেখা হয়ে যাবে। জি ওয়েট হুম, করব। হুম, হুম, হুম। তো যাই হোক, সে এসে দাঁড়ালো। আমি তার দিকে তাকালাম, কিছু বললাম না। সে বলল যে, "কি করেন এখানে?" আমি বললাম যে, "এমনি দাঁড়ায় আছি।" তো সে বলে যে, তার কথাগুলো ছিল আঞ্চলিক টাইপের। সে বলে যে, "ভিতরের অবস্থা দেখছেন? মানুষের কোনো দাম নাই। কেমনে ফাঁকা রাখে?" তো আমার রাসেল ভাই তার সাথে কথা বলার কোনো ইন্টারেস্ট আমি পাই নাই। হুম? তো আর তার সম্পর্কে আরেকটা কথা, যে তার শরীর থেকে একটি স্মেল আসছিল। যে স্মেলটা কম্পেয়ার করার মতো I didn't find anything. আমি আসার সময় চেষ্টা করছিলাম স্টুডিওতে আসার আগে যে কিছু একটা দিলে মানে আপনাদের বুঝতে সুবিধা হবে। কম্পারেবল করা যায় না আসলে। হুম, তো হুম। তবে অনেক ভারী একটি স্মেল ছিল। তো সে এসে আমার সামনে দাঁড়ালো। তো সে এগুলো বলতেছে, সে ২ টা কথা বলে, আমি ১ টা কথা বলি। তো সে একসময় বলল যে, "এখানে কি আপনার পেশেন্ট আছে?" আমি বললাম যে, "হ্যাঁ, আমার পেশেন্ট আছে।" তো সে বলল যে, "ভিতরে গেছেন কোনদিন?" সে আমাকে মর্গটা ইন্ডিকেট করল। লোকটা একটু বর্ণনা দেন কেমন ছিল সেই লোকটা লোকটা ছিল দেখতে? আপনার খাটো করে, হুম, হুম, তার পায়ে জুতো ছিল না, লুঙ্গি ছিল অনেক ময়লা একটা লুঙ্গি, আর হুম, হুম, হাফহাতা শার্ট ছিল। আর আরেকটা বিষয় ছিল তার সম্পর্কে, হুম, যে তার গলার যে আকৃতিটা, যে তার হুম, তার টোটাল যে বডি স্ট্রাকচার এর সঙ্গে ইট ওয়াজ টোটালি ইনক্যাপেবল। মানে এটা অদ্ভুত একটা আকৃতি ছিল গলার। আর সে ছিল অনেকটা আদিবাসী টাইপের। দেখলে বোঝা যায় কিন্তু যে একটা আদিবাসী জাত, দেখলে বোঝা যায়। তো সে ছিল এরকম ধরনের। আর তার সাথে আমার না মানে তার ১ম তার এক্সিস্টেন্স টা আমার কাছে ভাল লাগছিল না। হুম? হুম, হুম। তো তারপর সে বলে, "ভিতরে গেছেন কোনদিন?" আমি বললাম যে, "না।" সে বলে, "যাইবেন এখন?" তো আমি বললাম যে, "না, আমার এখন যাওয়ার ইচ্ছা নেই। আর তাছাড়া এখন যাওয়া সম্ভব না। কারণ এখন তালা লাগানো।" তো সে বলে যে, "আসেন, আমি ব্যবস্থা করতেছি।" তো আসলে ভাই আমার না মানে কোয়েশ্চেন ছিল যে সে কেন আমাকে নিতে যাবে? আর হুম, আমার হুম। যাওয়ার ইচ্ছাও নাই। তো আমি কি করলাম? আমি ব্যাক করলাম। উনি আমি কি জোর করছিলেন আপনাকে না, ভেতরে জোর যাওয়ার জন্য? করছে পরে, সেটা আমি আসছি। সে আচ্ছা। ১ম এ আমাকে সুন্দর করে বলতে, আর সে আমার থেকে একটা গ্যাপ মেইনটেইন করছিল হুম, আরকি হুম, ১ম দিকে। তো একসময় আমি কি করলাম যে ফার্স্ট ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোর এই স্ট্রেচার যেগুলো দিয়ে নামায় আরকি, প্যাসেজটা ওখান দিয়ে আমি আ নামার জন্য ব্যাক করলাম। তো হাফ অফ দ্যা ফ্লোর নামার পর সে আমার সামনে চলে আসলো। চলে এসে বলল যে, "চলেন ভিতরে।" তখন একটা মানে জোর একটা ভাব ছিল। তো হুম। একসময় সে বলল, একসময় ইনসিস্ট করতেছে যাওয়ার জন্যে। তো আচ্ছা। আমি বললাম যে, "ভাই আমি যাবো না। আমার কাজ আছে, আপনি যান।" তো রাসেল ভাই তখনই ঘটে হচ্ছে মানে সবচেয়ে আজব যে ঘটনাটা, যে সে তখন আমাকে তার অদ্ভুত একটা ল্যাঙ্গুয়েজে মানে অদ্ভুত কিছু কথা বলে। তো আমি এখন যদি মনে করার চেষ্টা করি তখনকার ঘটনাগুলা, আমার এভরিথিং I can remember, বাট ওই ল্যাঙ্গুয়েজ গুলা কি ছিল আপনি একেবারেই পরিচিত না সেটার সাথে। একদমই মানে মনে করতে পারি না, এবং মনে করতে গেলে আমার আমার একটা এমন একটা অবস্থা, আমার নিউরন কাজ করে না এরকম। মানে আমার নিউরনে একটা অনুরণন সৃষ্টি হয়।
তো আমার মনে আছে এটা যে সে কিছু বলছিল আমাকে, টোন গুলা ছিল অদ্ভুত টোন, ল্যাঙ্গুয়েজ গুলা কি ছিল আমি জানি না, তবে এবং তখন আমি তার দিকে মানে চোখে একদম এক নাগাড়ে তাকাইছিলাম এবং আমি সব শুনছিলাম। তো ইন দ্য মিন টাইম আমি ইনফ্লুয়েন্সড হয়েছিলাম যাওয়ার জন্য, এবং আমি মর্গের ভিতরে তার সাথে যাওয়ার জন্য ব্যাক করি। ব্যাক করে আমি হাঁটতেছি, সে আমার সামনে হাঁটতেছে, আমি হাঁটতেছি তার পেছন পেছন। তো আমি বারান্দা পর্যন্ত আসি। আসার পর সেই সময় আমার মোবাইলে একটা ফোন আসে। ফোন আসার আমি ফোনটা নিলাম, দেখলাম আমার আম্মু ফোন করছে। তো তখন আই থিংক আমি তখন নরমাল কন্ডিশনে ফিরে আসছিলাম, কারণ তখন আমার মনে হলো যে আমি কোথায় যাচ্ছি, আমি তো তার মানে সাথে ততক্ষণ আপনার বোধ শক্তি ফিরে আসছে। জি তখন ফিরে আসছে। ওই ল্যাঙ্গুয়েজের হয়তোবা যদি কোনো ইনফ্লুয়েন্স থাকে, তো ওটা চলে গেছে তখন। তো আচ্ছা। আমার মনে হলো যে আমি কোথায় যাচ্ছি, আমার তো ভিতরে যাওয়ার কথা না এই লোকের সাথে, বা আমি কেন যাচ্ছি। তো তখন আমি ভাবলাম যে কয়টা বাজে এখন দেখি, তখন আমি আম্মুর মোবাইলটা ফোনটা কেটে দিলাম, দেখলাম যে 3টা 2 বাজে। এক্স্যাক্টলি আমার মনে আছে টাইমটা 3টা 2। রাসেল ভাই, তখন আমি আকাশ থেকে পড়ি, কারণ 11:30 12টা বাজে আমি এখানে ছিলাম। 4-5 ঘন্টা কেটে গেল, আর আমি আপনাকে যা বলছি জাস্ট এগুলাই ঘটছে, এর বেশি কিছু ঘটে নাই। আর তার ল্যাঙ্গুয়েজের ডিউরেশন ছিল হয়তো বা 4-5 মিনিট, আমার কাছে মনে হয়েছে আর কি। হুম হুম। তো আমি তখন হয়তোবা একটু একটু বুঝতে পারছি যে সে দেখতে নর্মাল হলেও বাট সামথিং ইজ রং, হুম। সে কিছু একটা মানে উল্টাপাল্টা কিছু আছে হয়তোবা। তো আমি কি করলাম, সেজন্য আমি তাকে কিছু বললাম না, আমি এক দৌড় দিলাম। দৌড় দিয়ে সরি আমি হাফ অফ দ্য স্টেয়ার চলে আসার পর সে আমার আমি তখন তাকালাম পেছনে, দেখলাম যে সে আমার দিকে ঘুরে মানে অদ্ভুত একটা বিরক্তিকর একটা চেহারা নিয়ে তাকায় আছে, রাগী চেহারা, কিন্তু সে আমার পেছনে আসে নাই, দৌড়ায় নাই। তো আমি তারপর দৌড় দিলাম, দৌড় দিয়ে আমার যেখানে আমার পেশেন্ট ভর্তি সেখানে যেতে হলে আমাকে ইমার্জেন্সি ওয়ার্ড পার হয়ে একটা স্পেস পার হয়ে অন্য বিল্ডিং এ যেতে হয়। তো আমাকে গেটের মধ্যে 2জন আনসার ওনারা আমাকে আটকালো। একজন বললো যে কি হচ্ছে, দৌড়াচ্ছেন কেন? তখন আরেকজন আনসার ওই আনসারকে বলল যে আমি তো এই ছেলেকে দেখলাম যে সে উপরে ঘুমাচ্ছে, সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে। তো আমাকে নাকি সে কয়েকবার ডাক দিছে, আমি নাকি কোনো রেসপন্স করি নাই। এবং আমি তখন অবাক হলাম, আমি বললাম যে আমার সাথে আরেকজন ছিল, আমাকে কিছু বলছিল, আমি শুনছিলাম। তো তারা বলে যে না এরকম কিছু না। তো ওই আনসারটা বললো হয়তো বা আমি ভাবছি আপনি উল্টাপাল্টা কিছু করছেন সেই জন্য ইনটক্সিকেটেড অবস্থায় আছে এরকম কিছু। ইনটক্সিকেটেড অবস্থা ছিলাম। তো আর যেহেতু পাবলিক মেডিকেল, ওনাদেরও এত বেশি মানে নাই যে তার মানে যেরকম যেহেতু এটা ধারণা করেছেন সেজন্য হয়তো। জি। আচ্ছা, তারপরে কি আচ্ছা, হলো? তারপর আমি ওনাদেরকে সিম্পলি একটু বললাম, তো বলার পর একজন আনসার আমার সাথে গেল। তো আমি আমার কেবিনে গেলাম, চাচির অবস্থা তখন কি হতে পারে আই থিংক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, হুম। যে আমি এতক্ষণ যাবত নিখোঁজ, যার জন্য আম্মুর কাছে পর্যন্ত ফোন চলে গেছে। তো চাচি আমাকে বললো যে আমি তোকে কয়েক ঘন্টা যাবত ফোন দিচ্ছি। আমি ফোনটা নিলাম, দেখলাম 40 থেকে 42টা মনে হয় ফোন আসছে। তো আমি ফোনগুলো ধরতে পাই, আমি শুনতেই পাই না যে ফোন আসছে। তো আমি ওইদিন সব বললাম, বলার পর পরদিন আমি ওই আনসারদের সাথে কথা বলার জন্য গেলাম। তো আনসারদের মাধ্যমে অনেকেই মোটামুটি ঘটনাটা শুনছে। তো আমি আনসারদের মাধ্যমে শুনতে পারলাম, ওনারা সব শুনলো। তো লোকটার যে বর্ণনা দিলাম, ওনারা আমাকে যেটা জানালো যে এর পিনাক চাকমা নামে একটা লোক সেখানে সুইপার ছিল, কাজ করত। আচ্ছা। উনি ছিল প্রতিবন্ধী মেইনলি। তো উনি 5-6 বছর আগে এই মর্গের ভিতরে রক্ত বমি করে মারা গেছে। কোনো কারণ ছাই। মানে কোনো কারণ ছাড়া কি সে মানে উনাকে পাইছি এখানে রক্ত বমি করা অবস্থায়, উনার ডেড বডি ছিল। তো আর আমি এক্স্যাক্টলি শিওর না যে আমি যাকে দেখছি সে কে এটা কিনা, কিন্তু তার সাথে অনেকটাই মিল, চাকমা চাকমা চেহারা, আর আমি যা বলছি তাই, এগুলাই ছিল এরকম। তো আমার এখন কোশ্চেনগুলো হচ্ছে যে আমার যেগুলো মিস্ট্রেস মনে হয় যে হুম। এতগুলা ঘন্টা কিভাবে পার হলো, আর লোকটা আমার সাথে কোনোদিন কখনো টাচ করে না, সে একটা গ্যাপ মেনটেন করে চলছে। হুম। আর হচ্ছে যে তার মানে ল্যাঙ্গুয়েজ গুলা কি ছিল, এটাও আমার একটা কোশ্চেন। তো তারপর আমি আর সেই মর্গে কোনোদিন রাতের বেলা যাইনি, সকালবেলা গেছি, মানে ওই বিল্ডিং এ আমি অনেক কাজ ছিল। তো রাতের বেলা আমি গেলে কাউকে নিয়ে গেছি। আচ্ছা। তো রাসেল ভাই, এই মর্গ নিয়ে এটা ছিল আমার মানে এটা হয়তো সিম্পল, কিন্তু আমি যখন ফেস করছি ঠিক ওই মুহূর্তে যে বারান্দার মধ্যে আমার আম্মু ফোন করছে এবং আমি বুঝতেছি এতগুলো ঘন্টা পার হয়ে গেছে এবং আমি তার সাথে দাঁড়ায় আছি এন্ড আই এম অন দ্য ওয়ে ফর দ্য মর্গ। তখন আমার ছিল যে মানে আমার সবচেয়ে বেশি ভয় লাগছে তখন, এবং আমার কাছে হ্যাঁ, মনে হচ্ছে যে আমার আমার কাছে সবচেয়ে জীবনে বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছে আসলে সেই পার্টটা, যখন আপনি একটা লোক আপনাকে ইনসিস্ট করছিল অনেকটা জি, মর্গের ভেতরে যাওয়ার জন্য এবং আপনি রাজি হচ্ছিলেন না। একটা পর্যায়ে যখন সেই বিষয়টা নিয়ে আবার পরবর্তীতে আলোচনা হলো, জানা গেল আপনি প্রথমেই বর্ণনা দিয়েছিলেন যে দেখতে উনি অনেকটা আদিবাসীদের মতন, জি, কোনো একটা আমাদের মানে কোনো একটা গোত্রের মতন তিনি। এবং পরবর্তীতে যখন হসপিটালে আপনি যখন শুনলেন এবং সেই নামের সাথে আপনার চেহারার
মিল, অর্থাৎ বর্ণনার মিল, দুটো জিনিস খুব কাছাকাছি। জি। So এটাই ইন্টারেস্টিং অনেক যে ওই ভদ্রলোক যদি আপনাকে সত্যি ভেতরে নিয়ে যেত ওই মর্গের ভেতরে, জি। তাহলে আপনার আসলে ওনার মতোই রক্তবমি হতো কিনা, আপনিও আসলে ওখান থেকে বেঁচে ফিরতেন কিনা, সেটা কে বলতে পারে। এটাই সবচাইতে বেশি অন্যরকম লেগেছে আমার কাছে। এনিওয়েজ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তার আগে আমরা কিছু এসএমএস পড়ে ফেলতে চাই। আমাদেরকে সুব্রত সরকার ময়মনসিংহ থেকে এসএমএস করেছেন। তিনি ভূত এফএম অনেক পছন্দ করেন, তাই লিখেছেন। আমাদেরকে নসিব ফার্মগেট থেকে এসএমএস করেছেন। আমাদেরকে তাসনুবা মাহবুব এসএমএস করেছেন, তিনি ভূত এফএম শুনছেন, অনেক ভালো লাগছে। আমাদেরকে এছাড়াও শুভ এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে ভূত এফএম জমে উঠেছে। আমাদেরকে নাইম হাসান উত্তরা থেকে এসএমএস করেছেন এবং মগের কাহিনীটা অসম হয়েছে তাই জানিয়েছেন তিনি। আমাদেরকে বুশরা এসএমএস করেছেন ঢাকা থেকে, অসম স্টোরি। আমাদেরকে রিদ এসএমএস করেছেন, আজকের এপিসোডটা একদম এপিক হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদেরকে এছাড়াও প্রিয়াঙ্কা এসএমএস করেছেন কেরানীগঞ্জ থেকে, লাবিবা বেইলি রোড থেকে আমাদের এসএমএস করেছেন। আমাদেরকে মামুন আমাদের এসএমএস করেছেন এবং আজকে তার বার্থডে, জন্মদিনের অনেক শুভেচ্ছা থাকলো আপনার জন্য বাঁধন। আমাকে লিখেছেন তারা 5 জন ছাদের উপরে ভূত এফএম শুনছেন এই ঠান্ডায়। গোলাম রাব্বি আমাদের মিডফোর্ড থেকে এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন, দেখতে পাচ্ছি। আচ্ছা, তিনি বলেছেন যে আপনি ক্রিকেট কেমন খেলেন? খুবই অপ্রাসঙ্গিক হয়ে গেল না কথাটা এখানে? আমাদের খুলনা থেকে আনোয়ার এবং আফরিন এসএমএস করেছেন। আমাদেরকে দেখতে পাচ্ছি এছাড়াও অপু এবং রাখি এসএমএস করেছেন এবং তিনি বলছেন কি নতুন বই বের হয়েছে না, বাংলা একাডেমির প্রাঙ্গণে চলছে হে ফেস্টিভ্যাল, সেখানে আপনি 13 নম্বর অশুভ সংকেত এবং ভয়ের কবচ এই দুটো বই পাবেন, সঙ্গে দুটো সিডি অর্থাৎ অডিও, মানে রেকর্ডেড কতগুলো একটা এপিসোড, দুটো এপিসোড ইনফ্যাক্ট না, দুটো এপিসোড, সেই দুটো এপিসোড আপনি ফ্রি পেয়ে যাবেন। সো সেটা আপনি বাংলা একাডেমি থেকে সেই বইগুলো কালেক্ট করতে পারবেন। প্লাস কালকে আমার যাওয়ার ইচ্ছা আছে। আলিফ আমাদের এসএমএস করেছেন উত্তরা থেকে, ফার্স্ট স্টোরিটা ভালো লাগলো। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকেই এসএমএস করেছেন। আপনি যদি এসএমএস করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা যদি ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutafm@radiofurti.fm, which is bhutfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি পাঠিয়ে দিন। আপনার পুরোপুরি অ্যাড্রেস লিখুন। শুরুতে অবশ্যই লিখুন আপনি ভূত এফএম এসে আপনার ঘটনা শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা বিশেষ করে আমাদের এখানে আসতে চান তারা অবশ্যই ফোন নাম্বার উল্লেখ করতে ভুলবেন না। আমাদেরকে এখানে ফেসবুকেও দেখতে পাচ্ছি অনেকে এসএমএস করেছেন। শাকিল আহমেদ লিখেছেন যে আজকে কোনো এক্সট্রা আওয়ার হবে কিনা, না ওটা স্পেশাল ছিল। আমরা যদি আবারও ঢাকার বাইরে কোথাও যাই তাহলে অবশ্যই হবে। তখন আসলে অনেক মানুষ থাকে, তো লোকাল যারা থাকেন তারা, আমরা এখান থেকে যারা যাই তারা সবাই মিলে একটা জমজমাট অনেক বড় একটা আয়োজন সেটা। তো আপনার শহরেও কিন্তু চলে আসতে পারি। আপনি জানান যে আপনি কোন শহরে থাকেন, সেই শহরে কি ঘটনা রয়েছে। যদি আসলে ইন্টারেস্টিং কিছু পাওয়া যায়, ডেফিনেটলি উইল বি দেয়ার। আমাদেরকে নাজমুল ইসলাম নয়ন লিখছেন লাইট বন্ধ করে ভূত এফএম শুনছেন তিনি। অনেকদিন পর ভূত এফএম শুনছেন, কিছুই ভালো লাগছে না ফেসবুক নেই তার। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি এমডি রাজন এসএমএস করেছেন, না এখানে কমেন্ট করেছেন এবং একা শুনছেন, তিনি ভয় পাচ্ছেন। আপনি যদি আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/bhutfm.raffle অথবা www.facebook.com/radio.furti। যাই হোক, আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে, যার ঘটনাটা আপনারা অনেকেই অনেক বেশি পছন্দ করেছিলেন। সেই আরেকজন, তার কাছে আবার যাব এবং আপনি আরো একবার আপনার নামটা বলেন, যেহেতু আপনাকে দেখতে পাচ্ছেন না কেউ, সুতরাং নামটা জানালে সবাই বুঝতে পারবে যে আপনি কে। হ্যালো রাসেল ভাই, আন্দারিজ এগেইন ফ্রম মোহাম্মদপুর। তাহলে আমরা শুনি পরবর্তী ঘটনা। এবং আপনি এই মুহূর্তে যেহেতু প্রথম ঘটনা আপনাকে অনেকেই আপনার প্রশংসা করছে, আপনি সেকেন্ড ঘটনাটা আরো ভয়ঙ্কর কিছু একটা বলেন যেটা আসলেই অনেক ভয়াবহ। জি, সো আমার সেকেন্ড যে ঘটনাটা, এটা আমার নিজের জীবনের একটা ঘটনা, এটা নিজের এক্সপিরিয়েন্স করা একটা ঘটনা। ঘটনায় চলে যাচ্ছি। আমি তখন এইচএসসি ফার্স্ট ইয়ারে পড়ি, হোস্টেলে মাত্র উঠলাম, কলেজের নামটা বলতে যাচ্ছি না। তো হোস্টেলে ওঠার সময়, হোস্টেলে আমরা 4 জন ছিলাম এক রুমে। আমি, আমার স্কুল জীবনের এক ফ্রেন্ড, একজন সিনিয়র আর একজন জুনিয়র। তো সিনিয়র জুনিয়র যারা, তার বয়সের দিক দিয়ে সিনিয়র জুনিয়র, পড়াশোনা আমরা সেম। তো যাই হোক, আমরা হোস্টেল জীবন শুরু করলাম। ভালোই চলছিল নতুন হোস্টেল জীবন, প্রায় 2 মাস 3 মাস পার হয়ে গেল। তো হঠাৎ একদিন রাতে আমার যে জুনিয়র ছেলেটা আছে, সে আমাকে এসে বলছে যে ভাই, তোমার সাদা পাঞ্জাবিটা কি দেওয়া যাবে?
আমি বললাম যে হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে। এত রাতে সাদা পাঞ্জাবি দিয়ে কি করবা? নামাজ পড়বা? ও বললো যে না ঘুমোতে যাবো। আমি বললাম ঘুমোতে যাবা সাদা পাঞ্জাবি পরে কেন? ও বলে যে না দাও, আমার দরকার আছে। আমি আর কোনো কথা বাড়ালাম না, আমি জাস্ট ওকে আমার সাদা পাঞ্জাবিটা দিয়ে দিলাম। দেখলাম যে ঘুমিয়ে পড়লো। তো এইভাবে প্রায় ২-৩ দিন যাওয়ার পরে আমার যে ফ্রেন্ড আছে ও আমাকে বলছে যে একটা জিনিস খেয়াল করেছিস যে ও রাতে সবসময় ঘুমানোর সময় সাদা জিনিস পরে ঘুমায়। তো আমি বললাম যে হ্যাঁ তাই তো, ওইভাবে খেয়াল না করলেও জিনিসটা আমার চোখে লেগেছে। তো এইভাবে আমি আর ও বিষয়টা প্রায় আগামী ২-৩ দিন পর্যন্ত আমরা খেয়াল করলাম। তো ২-৩ দিন পর আমরা ওকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা সত্যি সত্যি আমরা খেয়াল করেছি যে তুমি রাতে ঘুমানোর সময় সবসময় সাদা পাঞ্জাবি, সাদা গেঞ্জি এগুলো পরে ঘুমাও কেন? ও বলে যে না সাদা জিনিস আমার খুব প্রিয়, সাদা জিনিস আমার পড়তে ভালো লাগে, ছোটবেলা থেকে পরে আসতেছি। চিনে যাই তখন তো সাদা জিনিস ওইভাবে পরো না, ক্লাস করতে গেলে তো পরো না, তো ঘুমানোর সময় তুমি কেন সাদা জিনিস পরো? ও বলছে যে, না আছে আমার ভালো লাগে, পড়তে ভালো লাগে। ও কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। তো আমিও আর কথাটা খুব বেশি না বাড়ালাম। তো এইভাবে আরো কয়েকদিন যাওয়ার পরে আমার ফ্রেন্ড আমাকে একদিন বলতেছে যে আহ, ও সত্যি সত্যি সাদা জিনিস পরে কেন ঘুমায়, আমি এটা বের করব। তো আমি বললাম যে এটা ওর পার্সোনাল, একদমই পার্সোনাল ব্যাপার, এই ব্যাপারে আসলে আমাদের ইন্টারফেয়ার না করাটাই বেটার। তো এইভাবে কয়েকদিন যাওয়ার পরে একদিন সকালবেলা ও আমাকে বলতেছে যে আজকে রাতে আমি বের, আমার যে ফ্রেন্ড আছে ও বলতেছে যে আজকে রাতে আমি বের করেই ছাড়বো যে ও কেন সাদা জিনিস পরে সবসময় ঘুমোতে যায়। তো ওই দিন রাতে আমরা দুজন মিলে আমার যে জুনিয়র ছেলেটা আছে ওকে আমরা খুব ধরলাম, খুব বেশি করে ধরলাম যে কেন তুমি সবসময় সাদা জিনিস পরে তুমি ঘুমোতে যেতে হবে তোমার প্রতিদিন রাতে। ও আমাকে তখন বলছে যে আমার একটা প্রবলেম আছে, একান্তই পার্সোনাল প্রবলেম, আমি তোমাকে আসলে তোমাদের ওইভাবে এই জিনিসটা বলতে পারবো না। তো আমরা বললাম যে পার্সোনাল প্রবলেমটা কি? আমরা যেহেতু রুমমেট, অনেকদিন ধরে একসাথে আছি, সবকিছু শেয়ারও করি মোটামুটি, তো আমাদের সাথে তুমি শেয়ার করতে পারো। ও বলছে যে না আমি একদমই বলতে পারবো না। তো এই জিনিসটা যখন ও না করে দিল আমি আর খুব বেশি ঘাটাঘাটি করলাম না। কিন্তু আমার যে ফ্রেন্ড ছিল, স্কুল জীবনের ফ্রেন্ড, ও বিষয়টা নিয়ে খুবই ইনসিস্ট করছিল। তো যাই হোক, সে খুব কিউরিয়াস ছিল। সে খুবই কিউরিয়াস যে কেন সবসময় ওর সাদা জিনিস পরে রাতে ঘুমোতে যেতে হবে। ও নামাজ পড়ার সময় সবসময় সাদা জিনিস পরে না, ওর আরো অনেকগুলো পাঞ্জাবি আছে, শার্ট আছে, ড্রেস আছে, আর সবসময় রাতে ঘুমানোর সময় সাদা শার্ট, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা এগুলো পরে ঘুমোতে চায়। তো ঠিক আছে, এভাবে কয়েকদিন পরে একদিন আহ, রাতে খাওয়ার আগে আমাকে আমার ফ্রেন্ড বলছে যে আজকে রাতে আমি কিছু একটা করব, বের করব যে ও কেন সাদা জিনিস পরে। আমি বললাম যে এটা করা ঠিক হবে না। ও আমাকে বলছে যে তোর কিছু করার দরকার নেই, তুই জাস্ট আমার সাথে থাকবি। তো কি করতে হবে? আমরা রাতে ইউজুয়ালি খাওয়া দাওয়া করতাম 9:30 থেকে 10টার মধ্যে। ও বলছে যে খাওয়া দাওয়া করার পরে আমরা রুমে যাব না, আমরা রুমে যাব 11:30-12টার দিকে। তো এইভাবে হতো কি যে রাতে খাওয়া দাওয়া করার পরে যদি রুমে অল্প কয়েকজন মেম্বার থাকতো, তো বাকি দুজন হয় ঘুমোতো নাহলে পড়াশোনা করতো। তো এইভাবে আমরা ওই দিন রাতে খাওয়া দাওয়া করার পর অন্য রুমে চলে গেলাম, গল্প টল্প করে যখন অনেক রাতে রুমে ফিরলাম তখন দেখলাম যে বাকি দুজন ঘুমাচ্ছে, একজন সিনিয়র আর একজন জুনিয়র, ওরা দুজন ঘুমাচ্ছে। তো আমি ওকে বললাম যে তুই রাতে কি করতে চাচ্ছিস? তো ও বললো যে আমার কাছে একটা কালো কাপড় আছে, এই কালো কাপড়টা আমি ওর শরীরের উপরে দিয়ে দিব, দেখবো যে ওর কি হয়। আমি বললাম যে এটা খুবই সিরিয়াস হয়ে যাবে, পার্সোনাল ম্যাটার হয়ে যাবে, এটা করার দরকার নেই। ও বললো যে না আমি এটা করবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, এটা একান্তই তোর ব্যাপার, তুই করতে চাইলে কর। তো যাই হোক, ও একটা কালো কাপড় বের করলো, দেখলাম যে 2 থেকে 3 গজের মতো বড় হবে একটা কালো কাপড়, সিম্পল। ওই কালো কাপড়টা ও ও করলো কি জুনিয়র ছেলেটার পুরো শরীরের উপরে জাস্ট কাঁথার মতো করে বিছিয়ে দিল। তো ও ঘুমিয়ে পড়লো, আমার ফ্রেন্ডটাও ঘুমিয়ে পড়লো, আমিও ঘুমিয়ে পড়লাম। তো কতক্ষণ ঘুমিয়েছিলাম আমার ঠিক আসলে খেয়াল নেই, মোটামুটি কিছুক্ষণ পর হবে হয়তো বা আধা ঘন্টা 1 ঘন্টা পর আমি ঠাস করে একটা শব্দ শোনার পরে আমার জাস্ট চোখটা খুললো, মানে যে তন্দ্রাচ্ছন্ন ভাবটা ছিল ওটা কেটে গেল। তো শব্দটা শোনার পরে আমি জাস্ট কোনো মুভমেন্ট না করে চুপচাপ শুয়ে আছি যে আরো কিছু শোনার জন্য আরো কোনো মুভমেন্ট হয় কিনা। তো কিছুক্ষণ পর শুনতে পাই যে কোনো একটা গোঙানির আওয়াজ আমার কানে আসতেছে। তো আমি আস্তে করে গিয়ে আমার টেবিল ল্যাম্পটা চালালাম, দেখলাম যে আমার সামনের বেডের উপরে কেউ বসে আছে এবং একটা মূর্তির মতো কিছু একটা জিনিস বসে আছে। টেবিল ল্যাম্পে টেবিল ল্যাম্পের আলোতে আমি রুমের মধ্যে দেখতে Okay. পেলাম। তো আমি আস্তে করে গিয়ে তখন আমি আমার রুমের লাইটটা জ্বালাতেই আমি দেখলাম যে আমার ফ্রেন্ডটা যে ছিল ও খাটের উপরে বসে আছে মুখে হাত দিয়ে। আমি বললাম যে কি হয়েছে এত রাত্রেবেলা, শব্দ কিসের, তুই কেন এভাবে বসে আছিস? ও কোনো কথা বলে না। তো আমি ওর কাছে যেতেই দেখলাম যে ওর
গাল মানে ওর মুখের একটা পাশ এমন বিশ্রী ভাবে ফুলে গেছে, মনে হচ্ছে কিছু একটা জিনিস কামড় দিয়েছে, এবং ও মুখের একটা পাশ ধরে বসে আছে। আমি বললাম কি হয়েছে, আমাকে বল কি হয়েছে। ও কোনো কথাই বলতে পারছিল না। তো আমি জিনিসটা খুবই সিরিয়াস দেখে মনে করে ওকে একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করলাম। ও নড়াচড়া করছে না, কোনো কিছু কথাও বলছে না। তখন আমি তাড়াতাড়ি গিয়ে আমার যে সিনিয়র ছিল তাকে আমি ডেকে তুললাম যে ভাই আপনি একটু ওঠেন, দেখেন কি ব্যাপার হয়ে গেল, এত রাত্রেবেলা একটা শব্দ পেলাম, ও এরকম কথা বলছে না। তো আমার সিনিয়র যে আছে সে উঠে ওকে জিজ্ঞেস করলো কি হয়েছে। তখন ও একটু স্বাভাবিক হয়ে আমাকে বললো যে কিছু একটা জিনিস আমাকে খুব জোর একটা থাপ্পড় মেরেছে আমার মুখের একটা পাশে। আমি বললাম কি কি সেটা জিনিস তোকে থাপ্পড় মেরেছে। ও বললো যে আমি জানি না, বাট আমার মুখের একটা পাশ মানে মনে হচ্ছে যে আমার নেই। তো যাই হোক বিষয়টা আরো সিরিয়াস মনে করে যে জুনিয়র ছেলেটা ছিল ওকে আমি ডাক দিলাম। তো জুনিয়র ছেলের একটা ব্যাপার ছিল যে ও যখন ঘুমোতো ওর কানের কাছে কেউ যদি প্রচন্ড সাউন্ডও করতো ও ঘুম ভাঙতো না, কিন্তু ওর শরীরে একটা টাচ করলে ও ঘুম ভেঙে যেত, এমন ছিল ওর ঘুমটা। তো যাই হোক আমি ওর পায়ে একটু জাস্ট টাচ করতেই ওর ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভাঙার পরে ও যখন দেখলো যে ওর গায়ে কালো একটা কাপড় বেছানো, মানে মানুষের শরীরে সাপ থাকলে মানুষ যেরকম লাফ দিয়ে ওঠে, তো ওর শরীরে কালো কাপড়টা দেখে ওরকম লাফ দিয়ে উঠলো এবং প্রচন্ড রেগে গিয়ে বললো যে আমার শরীরে এরকম কালো কাপড়টা দিয়েছে কে। প্রচন্ড রেগে গিয়ে বললো। তো আমরা কোনো কথা না বলে বললাম যে তুমি শান্ত হও, আগে এদিকের ব্যাপারটা তুমি ম্যানেজ করো। তখন ও বললো যে কি হয়েছে। তখন আমি ওকে বললাম যে এরকম যে আমার যে ফ্রেন্ডটা ছিল ও তোমার গায়ে এরকম কালো কাপড় দিয়েছে। আমরা তারপর ঘুমানোর পরে কিছুক্ষণ পরে ওকে কে যেন থাপ্পড় মেরেছে, চর মেরেছে, এবং ও এরকম ভাবে বসে আছে, কোনো কথা বলতে পারছে না, নড়াচড়া করতে পারছে না। তখন ও আমাকে বললো যে কিচ্ছু করার দরকার নেই, তাড়াতাড়ি এক গ্লাস পানি নিয়ে আসো। আমি তখন তাড়াতাড়ি এক গ্লাস পানি আনলাম। পানি আনার পরে ও তখন পানিতে কিছু একটা পরিয়ে ফু দিয়ে, এবং আমার ওই জুনিয়র ছেলেটা বেশ ধার্মিক ছিল, বেশ নামাজ টামাজ পড়তো। ও পানিতে ফু দিয়ে ঠিক করে তখন বললো যে এই পানির অর্ধেকটা ওর শরীরে ছিটিয়ে দাও আর অর্ধেকটা ওকে খেতে বলো। তখন আমার যে ফ্রেন্ড ছিল ওকে আমি অর্ধেকটা পানি খাইয়ে দিলাম এবং অর্ধেকটা ওকে ছিটিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে দেখলাম ও একটু মুভ করা শুরু করলো, একটু ইজি হলো। তো তখন আমার যে জুনিয়র ছেলেটা আছে তখন বলছে যে আমি তোমাদের আগে আগে সাবধান করেছিলাম যে এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করো না, কিন্তু তোমরা আসলে আমার কথা শুনোনি। তখন ও আমাদের সবকিছু খুলে বললো যে যখন ও ছোট ছিল, মাত্র কয়েকদিনে 2 দিন কি 3 দিন হবে ছোটবেলায়, তখন ওকে কোনো একটা জিনিস, মানে যখন ছোট ছিল 2 দিন 3 দিন বয়স, তখন ও ওর মার কোলে ছিল এবং এমন একটা ঘটনা ঘটেছিল যে ওর পা ধরে কোনো একটা জিনিস আহ, মানে মাটিতে টানতে টানতে ওকে নিয়ে যাচ্ছিল। তখন ওর মা নাকি ওকে টেনে ধরে রাখতে পারছিল না, তখন নাকি ওর মা যখন ওকে দোয়া পড়ে ফু দেয় তখন নাকি শুধুমাত্র ওকে টেনে নিয়ে আসতে পারছিল। তো এরপর ওদের এলাকার অনেক বড় একজন হুজুরের কাছে যাওয়ার পরে ওই হুজুর ওকে বলে যে ইউজুয়ালি মানুষ যখন বড় থাকে তখন যদি কোনো একটা জিনিস তার উপরে ভর করে অথবা নজর দেয়, তখন তখন জিনিসটা যতটা না ভয়ঙ্কর, কোন একটা শিশুর উপরে, কয়েকদিনের কোনো একটা বাচ্চার উপরে যদি কোনো একটা জিনিস নজর দেয় এটা অনেক বেশি এফেক্ট করে এবং এটা সারা জীবন লাস্টিং করে। তখন ওই হুজুর বলেছে যে তোমার উপরে যেহেতু তুমি ছোট ছিলা, তোমার উপরে কিছু একটা জিনিস নজর দিয়েছে এবং এটা সারা জীবন থাকবে। আমি হয়তো এই জিনিসটাকে কাটাতে পারবো না, কিন্তু আমি তোমাকে কিছু জিনিস বলে দিচ্ছি, তোমার সাথে ভালো কিছু একটা জিনিস আমি দিয়ে দিচ্ছি যেটা তোমাকে খারাপ জিনিস থেকে প্রোটেক্ট করবে। এবং তুমি কখনোই সারা জীবনে কখনোই তুমি 3/4 প্যান্ট, হাতা কাটা গেঞ্জি এসব জিনিস কখনো পরবা না, এবং রাতে ঘুমানোর সময় সবসময় অজু করে সাদা জিনিস পরে ঘুমোবা। এভাবে ওই হুজুরটা তাকে বেশ কিছু জিনিস বলে দিয়েছে যে এইসব জিনিস তুমি মেনটেন করবা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরির জন্য। এবং আমি জানি যে আজকে যারা এই মুহূর্তে ভূত ফিল্ম শুনছেন তারা অনেকেই বলছেন আজকের এপিসোডটা একটা এপিক এপিসোড, আজকের এপিসোডটা ওয়ান অফ দ্য বেস্ট এপিসোড। আবার অনেকে এটাও বলবেন যে ভূত ফিল্ম আগে ভালো হতো, এখন আর আগের মতো হয় না। তো যারা বলছেন ভালো তাদের তাদের কাছ থেকে আমরা অনেক ইন্সপায়ার্ড হই, আমরা অনেক প্রশংসা শুনলে সবাই ইন্সপায়ার্ড হয়। আর যারা বলছেন যে ভূত ফিল্ম আগের মতো হয় না, তাদের কাছ থেকেও আরেক ধরনের প্রেরণা পাই যে ভূত ফিল্ম আমাদের আরো ভালো করতে হবে। আমরা ক্রমাগত শিখছি এবং ক্রমাগত আমরা শিখতে শিখতে এগিয়ে যাচ্ছি। আমরা আরো বেশি মানে যত দিন যাচ্ছে তত বেশি আমরা বুঝতে শিখছি আপনাদেরকে, আপনাদের পছন্দ আপনারা জানাচ্ছেন, আমরা অভিজ্ঞ হচ্ছি। এবং সেই সাথে আমার মনে হয় যে তাহলে তো আসলে দিনে দিনে ভালোই হওয়া উচিত। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। এবং এখন যে ঘটনাটা আমরা শোনাবো আপনাদেরকে, অনেক সময় আপনারা এখানে দেখছেন যে ব্ল্যাক ম্যাজিক নিয়ে অনেকে অনেক কথা বলতে আসছেন, কিন্তু ইনি একদম
মানে এই তো ভিকটিম তো অবশ্যই, এখনো পর্যন্ত তিনি ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছেন, তার ট্রিটমেন্ট চলছে এবং একটা সময় তার মনে হতো তিনি যে কোনো মুহূর্তে তো মারা যাবেন। তিনি মসজিদে মসজিদে দিনের পর দিন কাটিয়ে দিতেন। সেরকম একজন মানুষ এই মুহূর্তে আমাদের সাথে এসে জয়েন করছেন এবং কিছুক্ষণের মধ্যে আমার সাথে জয়েন করবেন। কিন্তু তার একটা ছোট বিজ্ঞাপন বিরতি নিতে হবে এবং বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। দ্যাটস রাইট, শুনছেন সবসময় রেডিও ফুর্তি আর চলছে ভূত এফএম। এবং আপনারা সবাই জানেন যে ভূত এফএম এখন আরো অন্যরকম গ্রামীণ ফোন। এবং আজকে দারুণ দারুণ সব ঘটনা শুনছি। এই মুহূর্তে আমার সাথে যিনি বসে আছেন তিনি একজন ভিকটিম এবং তিনি ব্ল্যাক ম্যাজিকের শিকার এবং তিনি খুব অসহনীয় একটা জীবন কাটাচ্ছেন। আমরা তার সাথে কথা বলবো। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি জানাবেন আমাদের আপনি কোথা থেকে এসেছেন। আসসালামু আলাইকুম। জি, আপনি বলেন। আসসালামু আলাইকুম, আমি ড্যামরা থেকে এসেছি, ড্যামরা নারায়ণগঞ্জ। আমি ফার্স্ট ধন্যবাদ দিতে চাই আমার ফ্রেন্ড আপন, শাহরিয়ার আপন। আমরা একটু ঘটনায় যাই আচ্ছা, প্লিজ। ঠিক আছে। এই ঘটনাটা ঘটে আমার এসএসসি এক্সামের টেস্ট পরীক্ষার আগে। তা আমি সেদিন আমার ফ্যামিলির সবাই রাত 10টার মধ্যে খাওয়া দাওয়া খেয়ে ঘুমিয়ে গেছে। তো আমার এক্সাম থাকার কারণে আমার রাত্রে জেগে থাকতে হয়েছে। তো তখন ঠিক মনে হয় 1টা কিংবা 1টা 15 এরকম টাইম হয়েছে। তো আমার রুমে লাইট জ্বলছিল, বাকি 2 রুমের লাইট অফ ছিল। তো আমি একসময় খেয়াল করলাম যে আমাদের যে রুমটা ছিল, রুমের লাইটের আলো যেখানে শেষ সেখান থেকে অন্য রুমগুলি অন্ধকার শুরু। এরকম আলো ছায়া একটা ডিফারেন্সের ভেতরে আমাদের কাজের মেয়েটা দাঁড়ায় রয়েছে। তো আমি মনে হচ্ছে সাধারণ ব্যাপার, আমাদের কাছে আমি দাঁড়ায় থাকতেই পারে। তো আমি অনেকক্ষণ ধরে খেয়াল করলাম যে সে সেখান থেকে নড়ছে না বা অন্য কিছু করছে না। তো আমি তাকে বললাম যে, "তুমি এখানে কি করছো? এদিকে আসো।" তারপর উনি কোনো রেসপন্স দিচ্ছে না। তো আমি তাকে বললাম যে, "তুমি তোমার ঘরে যাও।" এটা তো কোনো রেসপন্স নাই। তখন আমি তাকে রাগ করে বললাম যে, "এখান থেকে যাও তাড়াতাড়ি। আমার ডিস্টার্ব হচ্ছে।" এই কথাটা শোনার পর আমি দেখলাম যে ঘরের লাইটগুলি নিভে গেল। কিন্তু আমি চাঁদের আলোতে এতটুকু খেয়াল করতে পারলাম যে এট লাস্ট যে আমাদের কাজের মেয়ে মাটি থেকে 2 থেকে 3 ইঞ্চি উপরে উঠে গেছে এবং সে ভেসে ভেসে আমার কাছে আসছে। এইটা দেখে তো আমার সেন্স চলে যাওয়ার মতো অবস্থা। শুধু এটা হলেই তো ভালো হতো। এটা করেনি। উনি ওই যা হোক কাজের মেয়ে রূপী যেই হোক আমাকে একটা স্ল্যাপ মারছে, থাপ্পড় মারছে। থাপ্পড় মারার পর আমি সেন্স হারায় ফেলাইছি। পরের দিন সকালবেলা আমি জানতে পা আমি দেখলাম আমি বিছানায় শোয়া এবং আমার ফ্যামিলির লোকেরা আমার চারদিকে বসে আছে। তো আমি আমার আম্মুকে বললাম, "আম্মু কালকে তো আমাকে এই কাজের মেয়ে এমন একটা থাপ্পড় মারছে।" আম্মু বলে, "এটা ইম্পসিবল।" কেন? কারণ ও তো 2 দিন ধরে বাসায় আসে না। ও তো ছুটি নিয়ে গ্রামের বাড়িতে গেছে। আমার এখন কোয়েশ্চেন হলো ওইটা কি ছিল? তো এই ম্যাটারটা শেষ, কিন্তু আমার অরিজিনাল সমস্যা শুরু হয় তারপর থেকে। আমি আস্তে, আস্তে ফিল করতে থাকি যে আমি আস্তে, আস্তে মারা যাবো। মারা যাবো এরকম একটা ফিল হঠাৎ করে আপনার মনে হ্যাঁ, হয় একদম। হ্যাঁ, হঠাৎ করে কোনো রেসপন্স ছাড়া। একটা জিনিস আছে না যে মানুষ একটা জিনিস ভূতের ছবি দেখে, হরর ছবি দেখে বা চোখের সামনে একটা অ্যাক্সিডেন্ট দেখে, কারো মৃত্যু দেখে, তো একটা কথা মনে পড়ে। কোনো কিছু না, জাস্ট আমি একটা বই পড়তেছিলাম। এর মধ্যে আমার মনে আসলো যে আমি মারা যাবো। এমন অসহনীয় একটা যন্ত্রণা বলার বাহিরে। আমি হুজুরের কাছে গেলাম। হুজুররা বলছে, "আল্লাহ আপনার উপর রহমত দান করছে।" হ্যাঁ, আল্লাহ অবশ্যই এটা রহমত দান করে। কিন্তু হঠাৎ করে একটা মানুষের ভেতরে এটা আসা ইম্পসিবল। তো এখন আমি একদিন খেয়াল করলাম যে আমার বুকের মাঝখানে যে একটা হাড় থাকে, সে হাড়টা আস্তে, আস্তে ভেতর দিকে চলে যাচ্ছে এবং বুকটা কেমন জানি বন্ধ হয়ে আসছে। তখন আমি আমার আম্মুকে না জানিয়ে এক হুজুরের কাছে গেলাম। হুজুর আমাকে বলল, আপনি কি ডাক্তারের কাছেও গিয়েছিলেন? হ্যাঁ, আমি ডাক্তারের কাছে গেছি। ডাক্তার কি বলেছেন? ডাক্তার বলছে এটা কিছু না। জাস্ট একটা শরীরের পরিবর্তন। কিন্তু আমি ফিল করতেছি এটা সাধারণ একটা পরিবর্তন না। হুজুরের কাছে গেছিলাম। তো হুজুর আমাকে বলল যে, "এটা তোমাকে কেউ একদম ব্লাক ম্যাজিক করছে।" আমি কথাটা বিশ্বাস করি না। তো, "তুমি আমার কথা বিশ্বাস করলে না তো? সামনে দেখবা আরো কি হয়।" তারপর আমি আস্তে, আস্তে দেখলাম যে আমি অদ্ভুত, অদ্ভুত স্বপ্ন দেখা শুরু করি। আমার কাছে অত্যন্ত খারাপ ফিলিং লাগে। ফিলিং এত খারাপ হয় যে আমার ঘরের ভেতর মানে শুধু কান্নাকাটি করার ইচ্ছা হয়। তো আমি তো মসজিদে, মসজিদে ঘুরে বেড়াতে থাকি। আমার মনে হয় না আমার এলাকার আশেপাশে এমন কোনো মসজিদে ইমাম সাহেব নেই যে আমাকে কান্না অবস্থায় দেখে নাই। আমাদের সবাই কান্না অবস্থায় দেখছে। তো একদিন আমাদের মুয়াজ্জিম সাহেব আমাকে ধরছে। সকালবেলা ফজর নামাজের আগে আসছে। আমি ফজরের নামাজে সবার আগে যেয়ে বসতাম। এমনকি মুরুব্বিদের আগে যেয়ে বসতাম। এভাবে ঘর থেকে পালানোর চিন্তায় থাকতাম। তো আমাদের মুরব্বি মোয়াজ্জেম সাহেব বলতেছে যে, "তোমার সমস্যাটা কি? আশা করে আমাকে খুলে বলো তো।" আমি বলি, "হুজুর আমার অরিজিনাল প্রবলেম আমার খালি মনে হয় মারা যাবো।" কয়, "দেখো বাবা, দুনিয়াতে পীর আউলিয়া ছাড়া
কেউ বলতে পারে না যে সে কবে মারা যাবে, কিন্তু তোমার যেহেতু ফিলিংসটা আসতেছে, নিশ্চয়ই তোমার কোনো ক্ষতি হইতেছে, তোমার এক্সাম সামনে, তোমার কি একদম ক্ষতি করার চিন্তা করতেছে। তো আমি ওই হুজুরের শরণাপন্ন হলাম, প্রথম যে আমাকে বললো, উনি বললো আচ্ছা ঠিক আছে দেখো আমি তোমার কি করি। তখন উনি আমার দুই হাত এক এক করলেন। আমাদের দুই হাতে তাহলে যদি এক সমান করি, তাহলে সাধারণত আমাদের দুই কনিষ্ঠ আঙ্গুলের মাথা দিয়ে মিলাই তাহলে একটা চাঁদ হবে। যে লোক পজেস্ট করা আছে, সেই লোকের হাতে দুই আঙ্গুল কখনো একসাথে মিলবে না এবং চাঁদ হবে না। এটা একটা সাধারণ নিয়ম। যদি পজেস্ট মানুষ ট্রাই করে দেখতে পারেন যে যদি এরকম মিলান তাহলে চাঁদ হবে না এবং দুই আঙ্গুল মিলবে না। তা আমি এটা দেখলাম, হ্যাঁ এটা সত্যি কথা, এটা সবার মিলে কিন্তু আমার মিলতেছে না। তারপর উনি একটা জিনিস করলেন, একটা গামছার এক কোণা ধরলেন, আমার একটা নাভিতে এবং বুকের দুই পাশ মাপ দিলেন। আমার বাম পাশে বুক, ডান পাশে বুকের অপেক্ষা 2 ইঞ্চি ছোট। বলছে তোমার এই বুকটা আস্তে আস্তে বন্ধ হয়ে যেত, তখন দুনিয়ার কেউ আর তোমাকে বাঁচাতে পারতো না। তারপর উনি আমাকে একটা তেল দিলেন এবং পানি দিলেন যে সন্ধ্যার সময় যে বাড়ির চারদিকে এই পানিটা দিবে এবং তেলটা বুকে মালিশ করে দিবা। আমি একটা জিনিস খেয়াল করলাম, যখন আমি তেলটা দিতাম প্রচুর শরীরে পেন করতো, প্রচুর পেন করতো। মানে পেনের আমি ঘরে চিল্লাপাল্লা শুরু করতাম। তারপর হুজুর বলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ আস্তে 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 তা আমার বুক এখন অনেকটা লেভেলে সমান হয়ে গেছে, দুই পাশে সমান। কিন্তু এখন আমি প্রদেশ থেকে বের হতে পারিনি। তা আমি হুজুরে অনেক করে বলতাম, হুজুর প্লিজ বলেন আমার কে করছে। তবে বলছে যে দেখো কে করছে সে তোমার অত্যন্ত কাছের মানুষ, এটা চিন্তা করার বাইরে যে সে তোমার কতটুকু কাছের মানুষ। উনি যেই করছে সে প্রচুর ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করে এবং তোমাদের ঘরে এখনো ইন দা মোমেন্ট আর 3টা তাবিজ আছে। আমি কথা বিশ্বাস করিনি, বিশ্বাস করছি কিভাবে, একদিন আমাদের নতুন বালিশ তৈরি করে না, সেই বালিশটা ফেটে গেছে, এটা তো ইম্পসিবল, এটা ঠিক আছে হতে পারে বাই চান্স। তো আমরা একদিন বালিশ তৈরি মানে আবার নতুন বালিশ ঢুকাইছি, ঢুকানোর সময় আমার আম্মু দেখে তাবিজ। তো মুজির ইমাম সাহেব যখন এটা দিছে, মুজির ইমাম সাহেব বলে আপু আমাকে মাফ করে দেন, আমি যদি এটা পড়ি আমার ইমান এখনই চলে যাবে। তখন এই কথা বলার পর আমি বুঝতে পারছি যে কি হয়। এখন এগুলি আমি প্রতিহত করতে করতে, এগুলি সম্পর্কে জানতে জানতে আমার মনে হয় যে আমি অনেক কিছু এই বিষয়গুলোতে জেনে গেছি। তবে এখন মোটামুটি আমার শরীর ভালো আছে, কিন্তু এখনো আমাদেরকে ক্ষতি করার জন্য মানে আচ্ছা, আপনি তার মানে এখনো সুস্থ হননি, না, সম্পূর্ণরূপে সুস্থ না। সম্পূর্ণরূপে সুস্থ হননি। আপনি তার মানে ব্ল্যাক ম্যাজিক যে হয় হ্যাঁ, আপনি বিশ্বাস করেন, অবশ্যই বিশ্বাস করি, অবশ্যই। মানে ইট ওয়ার্কস। জি। এবং আপনার মানে আপনি তার ফলাফল একদম পুরোপুরি ভোগ করছেন। হ্যাঁ, এখনো ভোগ করছি। আচ্ছা, দুঃস্বপ্নের কথা বলছিলেন, দুঃস্বপ্নগুলো কেমন ধরনের হয় আসলে? দুঃস্বপ্নগুলো আমি সাধারণত দেখি যে লোকগুলো আমার ফ্যামিলির ভেতর মারা গেছে, তারা আমাকে ডাকতে আসে যে তুমি আমার সাথে চলো, আমার সাথে আসো, তোমাকে এটা দেবো ওটা দেবো, এই ধরনের আসে। অনেক বিভৎস রকমের চেহারার মানুষ আসে, যারা যেমন আগুনে পুড়ে গেছে বা মারা গেছে, শরীর পচে গেছে, এমন ধরনের অনেক খারাপ খারাপ চিন্তা ভাবনা আসছে, যাতে আমি ঘুমাইতে না পারি, যাতে আমার মেন্টাল সেন্সটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এবং আপনি দিনের পর দিন না ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আমি না ঘুমিয়ে গেছি, মসজিদে বসেছিলাম, আমি ঘুমাইনি। আপনি কি লাইট জ্বালিয়ে ঘুমান না লাইট অফ করে ঘুমান? আমি ঘুমাইতেই পারিনি। আমি দিনের বেলা ঘুমাই, রাতের বেলা ঘুমাই, দুঃস্বপ্ন আমার পিছ ছাড়তো না। এমনও দিন গেছে আমি কোরআন হাদিসের বই বুকে নিয়ে ঘুমাইছি, শুধু এই যন্ত্রণা থেকে বাঁচার জন্য। এবং আপনি যখন মোটামুটি ধরে নিয়েছেন যে আপনি মারা যাবেন, এবং সেই কারণে আপনি মসজিদে হ্যাঁ, থাকতেন। হ্যাঁ, আমি অনেকবার তওবা করছি, আমি কোরআন শরীফে পড়ছি এবং তওবাও করছি যে আল্লাহ আমাকে যদি তুমি নিয়ে দাও ইনকেস, তা আমায় মাফ করে দিও। কিন্তু আল্লাহ যদি রহম থাকে হয়তো আমাকে একটা সুযোগ দিচ্ছে আমার ভুলগুলি সংশোধন করার জন্য, এখন আমি জীবিত আছি। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমি বলছিলাম যে আসলে মানে আমরা সাধারণত ভিকটিম যারা এবং যারা এখনো এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের কথা আসলে আমরা খুব কমই জানতে পারি, বাট আমরা জেনে নিলাম আমাদের এক ভাইয়ের কাছ থেকে। এবং আমি দেখতে পাচ্ছি অনেকে SMS করছেন। অনামিকা আমাদের SMS করছেন ফরিদপুর থেকে, তার কাছে স্টোরিটা অনেক ভালো লেগেছে। স্টোরি না ভাইয়া, এটা একদম জলজ্যান্ত উদাহরণ, আমার সামনে বসে আছেন উনি। আমাদেরকে রায়হান SMS করেছেন সানাপাড় থেকে, নারায়ণগঞ্জ থেকে। এবং তিনি বলছেন যে ব্ল্যাক ম্যাজিক বাংলাতে কি বলে প্লিজ বলবেন। হ্যাঁ, কালো জাদু বলে, মানে যতদূর আমি জানি। আদনান সাকিব আমাদের SMS করেছেন ঢাকা শ্যামলী থেকে। রাসেল ভাই, বন্ধুরা মিলে ফুত FM শুনছি। আচ্ছা, আপনাদের আরেকটা কথা জানিয়ে দিই, অনেকে আমাদেরকে ফোন নাম্বার দেন, মাঝে মাঝে একটু ডাবল চেক করবেন। যেমন একটা ঘটনা আমার অসম্ভব ভালো লেগেছে, আমি ডাকতেও চাচ্ছিলাম, কিন্তু বাট প্রবলেমটা হচ্ছে যে তার যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে, সেই মোবাইল নাম্বারটি তিনি গুলশান থেকেই আমাদেরকে ইমেলটা করেছিলেন, একটা নাম্বার থেকে, এবং সেই নাম্বারটাতে একটা ডিজিট কম আছে। তো আপনারা যখন লিখবেন সেই ডিজিটগুলো একটু আপনারা চেক করে নেবেন, ডাবল চেক করে নেবেন, যাতে কোনো ভালো ঘটনা আমরা আসলে মিস করতে চাই না। আমাদেরকে শরাফ SMS করেছেন নারায়ণগঞ্জ থেকে, এবং
তিনি বলছেন, ওহ! আজকে সত্যিই খুব ভয় পাচ্ছি। শুভ আমাদেরকে লিখেছেন রাজশাহী থেকে এবং তিনি লিখেছেন যে, "টুডেজ ভূত এফএম, আজকের ভূত এফএম অনেক জোশ হচ্ছে এবং স্টোরি গুলো অনেক ভালো, ভালো।" সেটা তিনি লিখেছেন। দিনা আমাদের নরসিংদী থেকে এসএমএস করেছেন। এবং ব্ল্যাক ম্যাজিক রিয়েলি হয় তাই তিনি আমাকে জানিয়েছেন। বিথি আমাদের এসএমএস করেছেন ঈশ্বরগঞ্জ থেকে এবং তিনি বলছেন হসপিটালের ঘটনাটা শুনে ভয় লাগছে। আমাদেরকে রায়হান এবং সাইম এসএমএস করেছেন। লাইট অফ করে তারা ভূত এফএম শুনছেন। আমাদেরকে বাড়ি সুমন ঈশ্বরগঞ্জ থেকে এসএমএস করেছেন। আমাদেরকে এছাড়াও নাজ ধানমন্ডি থেকে এসএমএস করেছেন। লিখেছেন ভূত এফএম জোস হচ্ছে। মিলাদ আমাদের এসএমএস করেছেন সিলেট থেকে এবং তিনি বলছেন ভয়ে কাঁপছি নাকি ঠান্ডায় কাঁপছি বুঝতেছি না। আমাদেরকে ফিরোজ ওয়াবদা খুলনা থেকে লিখে এসএমএস করেছেন। এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি পিয়াল এসএমএস করেছেন আমাদেরকে আতিক প্রিয়াম মোহাম্মদপুর থেকে আমাদের এসএমএস করেছেন। শুভ আমাদের এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও আরো অনেকেই আপনি যদি এসএমএস করতে চান তাহলে চলে যান মোবাইলের মেসেজ অপশনে সেখানে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutafm@radiofurti.fm which is BHWTFM@radioforti.fm। আমাদের ফেসবুক অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.furti www.facebook.com/bhutafm.russell। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। তবে তার আগে একটা ব্রেক নিতে হবে। একটা ব্রেক নিয়ে নিলে ভালো হয়। তাহলে একবারে শেষ করে ফেলতে পারবো আমরা। সো একটা ব্রেক নিচ্ছি। কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM, the night comes alive with Graminphone. Yes, it is very true that the night comes alive with Graminphone and you are listening to Radio Futi 88.0 FM and this is Ajay Russell এবং আমার সাথে রয়েছে মাসুম এবং আপনারা শুনছেন ভূত এফএম এবং ভূত এফএম এখন আরো অন্যরকম উইথ Graminphone। আমাদের সঙ্গে আরো একজন অতিথি আছেন, তার ঘটনায় আমরা সরাসরি চলে যাচ্ছি যেহেতু হাতে সময় কম। আচ্ছা, আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন এটা একটু কাইন্ডলি যদি আমাদের বলতেন। আসসালামু আলাইকুম। জি, আমি নারায়ণগঞ্জ ফতুল্লা থেকে আসছি। আমার নাম মোহাম্মদ সুলতান মাহমুদ রাসেল। আমরা ঘটনায় চলে যাই। তো আমি এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব সেটা 2010 সালে ঘটে যাওয়া একটি ঘটনা। তো আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে 40 দিনের চিল্লায় যাই। মানে এটা তাবলিগ জামাত বলে। তো আমার সাথে ফ্রেন্ড ছিল আলামিন, হাসিব, মাকসুদ। তো আমরা আমাদের জায়গাটা পড়ে হচ্ছে আপনার কিশোরগঞ্জ এলাকার বাজিতপুর থানা। তো এখানে যেতে যেতে সময় লাগে আমাদের প্রায় রাত 8টা বেজে যায়। তো ওইখানে যাওয়ার পর নিয়ম ছিল যে 3 দিন পর পর একটা মসজিদ চেঞ্জ করা। তো সাধারণভাবে দিনগুলো কাটতে শুরু করলো আমাদের। যখন 28 থেকে 30 দিন অতিবাহিত হলো তখন একটা মসজিদে আমরা যাই। মসজিদটা প্রায় গ্রাম অঞ্চলে যেরকম মসজিদ থাকে আর কি, অনেক দূর দূর। তো মসজিদ থেকে বাজারটা প্রায় 10-15 মিনিট লাগতো বাজারে যেতে। তো ওইখানে একটা ছেলের সাথে আমাদের পরিচয় হয়। ছেলেটার নাম মোহাম্মদ শহীদুল্লাহ। ছেলেটা প্রত্যেক নামাজের সময় এসে নামাজ পড়তো জামাতের সহিত, 5 ওয়াক্ত নামাজ পড়তো। তো তখন ওর সাথে আমাদের পরিচয় হয়, খুব ক্লোজ ফ্রেন্ড হিসেবে আমরা তাকে গ্রহণ করি। ভালোই কাটতেছিল দিনগুলা। তো আমরা যখন ওইখান থেকে আমাদের 40 দিন পার হয়ে যাবে, প্রায় 38 দিন অতিবাহিত হলো, তখন হঠাৎ দেখলাম ওই ছেলেটা আর আসতেছে না মসজিদে। তো তখন মনে মনে ভাবলাম যে এতদিন একসাথে চলাফেরা করছি। আর আরেকটা কথা বলে রাখি, যখন ওর সাথে আমরা নামাজ পড়তাম, নামাজের পর আমরা ঘুরতে বের হতাম ওর সাথে। তো ঘোরার পর একটা সময় দেখা যেত বাজারে যখন খুব কাছাকাছি চলে আসতাম তো তখন ও বলতো যে ঠিক আছে তোমরা চলে যাও, আমি আমার বাসায় চলে যাই। তো আমরা তখন জিজ্ঞেস করলাম তোমার বাসা কোথায়? তো তখন ও হাতে ইশারা দিয়ে বলতো যে ওই বাজারে ওইখানে। তো তো আমরা অনেক সময় বলতাম চলো আমরা একসাথে চা নাস্তা খাই। তো তখন ও না করলো যে না আমি খাবো না, তোমরা মসজিদে চলে যাও, আমি বাসায় চলে যাই। তো তখন ও যখন অনেকদিন যাবৎ একসাথে নামাজ পড়তাম, তো হঠাৎ করে দেখি যে ও আসছে না। হঠাৎ করে দেখলাম যে 38 দিন অতিবাহিত হওয়ার পর
দেখলাম ও আর আসছে না মসজিদে নামাজ পড়তে। তো মনের মধ্যে একটা জাগলো যে ওর সাথে এতদিন ছিলাম, চলতাম, একটু খোঁজ খবর নিয়ে দেখি। তো ওই বাজারে যে ওর নামটা বললাম যে শহীদুল্লাহ নামের একটা ছেলে এই মসজিদে নামাজ পড়তে আসতো, তো এখন ইদানিং দেখতেছি না ওকে। তো লোকেরা অবাক হয়ে গেল, লোকজন জড়ো হয়ে গেল এখানে। তো একটা বাসায় নিয়ে গেল আমাকে। বাসায় নিয়ে যাওয়ার পর একটা ফটো দেখানো হলো আমাকে যে এই ছেলে। আমি তো দেখে হ্যাঁ বললাম যে হ্যাঁ ওই তো আমাদের সাথে একসাথে নামাজ পড়তাম আমরা, এই ছেলে। তো ওর আব্বু আম্মু আমাকে দেখে জড়িয়ে ধরলে কেঁদে দিল। ও কি বলো বাবা, এটা কি সত্যি? আমি বললাম, হ্যাঁ আমার সাথে আরো ফ্রেন্ড আছে, ওদের কাছেও জিজ্ঞেস করে নিতে পারেন। তো আমরা যারা ছিলাম ফ্রেন্ড ওরাও বললো হ্যাঁ আমরা তো একসাথে হাঁটছি, ঘুরছি। তো তখন ওর আম্মু আব্বু বললো যে আসলে সত্যি কথা বলতে বাবা, ও এই বাজারে প্রায় আরো 2-1 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো এই কথা বলার পর তো আমরা অবাক হয়ে যাই। তো ওইখান থেকে ওই কিশোরগঞ্জ থেকে আমাদের 40 দিন অতিবাহিত হওয়ার পর আমরা ঢাকায় চলে আসি, নারায়ণগঞ্জে চলে আসি। নারায়ণগঞ্জ চলে আসার পর আমি যখন ঘুমাইতাম তখনই ওই ছেলের সাথে আমার কি হয়েছে না হয়েছে, কি কথা হয়েছে না হয়েছে সবগুলো আমার চোখে ভাসতো। আর আমি ঘুমাইতে পারতাম না, ঘুমাইলেই ও কথাগুলো আমার চোখে ভাসতো, ওকে স্বপ্ন দেখতাম। তো আমি যখন ঘুমাইতে পারতাম না তখন আব্বুর সাথে আমি কথাটা শেয়ার করি। তো আমার আব্বু আমার এক ভাইয়ার কাছে নিয়ে যায়, ভাই হুজুর। তো উনি আমাকে একটা তাবিজ দেয়, তাবিজ দেওয়ার পর আমি এখন মানে ঠিক মতোই ঘুমাইতে পারি। সো আসলে এটাই ছিল আমার Okay, ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ছেলেটার নামটা কি আপনি যেটা বলেছিলেন সেটাই ছিল? জি জি, শহীদুল্লাহ। শহীদুল্লাহ ছিল। জি জি। প্রথম কথা হচ্ছে যে শহীদুল্লাহ যে যে নামাজ পড়তে আসতো